আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি তানজিম ওয়াসিদ। আমরা ভাইয়া আজকে জীববিজ্ঞানের অষ্টম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং চ্যাপ্টারের নাম আমরা সবাই দেখতে পাচ্ছি কি, রেচন প্রক্রিয়া। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এটা যথেষ্ট ইজি একটা চ্যাপ্টার, যেটা তোমাদের কমপ্লিট করা খুবই ইজি এবং এটার আনসার করা খুবই ইজি। কিন্তু এখান থেকে পরীক্ষা অবভিয়াসলি একটা দিবেই। সো আমি তোমাদের সাজেশন দিব এরকম ইজি এবং ছোট চ্যাপ্টার যেগুলো আছে সেগুলোর উপর তোমার ফোকাস একটু বেশি দিবা। ঠিক আছে, তাহলে তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসার লিমিট কিন্তু খুবই কম, তাই না? মাত্র 3-4টা টপিক আছে যেখান থেকে অনেক ভালো কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, মোটামুটি এটা নিয়ে আমরা আলোচনা করব। বাট যেহেতু একটা তোমাদের চ্যাপ্টার পড়াচ্ছি, সো আমার ফার্স্ট লক্ষ্য থাকবে তোমাদের চ্যাপ্টারটা পুরোপুরি বোঝানো। ঠিক আছে, যাতে আমার যেখান থেকে কোয়েশ্চেন করুক না কেন আমার যাতে কনসেপ্টের মধ্যে কোনো ঝামেলা না থাকে। তাহলে আসি ভাই, ফার্স্টে আমি বলতেছি কি, চ্যাপ্টারের নাম রেচন প্রক্রিয়া। ঠিক আছে, আমি জাস্ট একটু তোমাদের ডিসক্রাইব করি জিনিসটা কি। আচ্ছা, তুমি ভাইয়া চিন্তা করো, আমি অলরেডি তোমাকে শ্বসন প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি বিস্তারিত পড়ায় ফেলছি এবং আমরা দেখতেছি শ্বসন প্রক্রিয়ার ফলে কি তৈরি হচ্ছে। শ্বসন প্রক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে এবং অতিরিক্ত শক্তি তৈরি হচ্ছে, যেটা আমাদের শরীরের বিভিন্ন কোষ ইউজ করতেছে বিভিন্ন রকম কাজে, যাতে দেহের জন্য শক্তি যোগান দিতে পারে। আচ্ছা, শুধু কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, যেটা একটা বর্জ্য পদার্থ এবং এটা কি আমাদের ফুসফুস দিয়ে দেহ থেকে বের হয়ে যাচ্ছে, কোন প্রক্রিয়ায়? নিঃশ্বাস প্রক্রিয়ায়, তাই না ভাইয়া? আমরা জানি। আচ্ছা, তাহলে ভাইয়া এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা একটা কি বর্জ্য পদার্থ, তাই না? আচ্ছা, এরকম বর্জ্য পদার্থ কি শুধু কার্বন ডাইঅক্সাইড আছে? অবভিয়াসলি না। আচ্ছা, আমরা কি শুধুমাত্র কার্বোহাইড্রেট খাচ্ছি? না, আমরা আরো বিভিন্ন রকম খাবার খাচ্ছি এবং বিভিন্ন রকম খাবার থেকে বিভিন্ন রকম বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে। কখন তৈরি হচ্ছে? ওই কোষ যখন ইউজ করে ফেলছে, কোষ যখন বিপাক প্রক্রিয়ার মাধ্যমে ওই যে তোমার পুষ্টিটাকে ইউজ করে ফেলছে, পুষ্টিটাকে ইউজ করে ফেলার পর শরীর তো তার প্রয়োজনীয় জিনিসটা রেখে দিছে এবং যে জিনিসটা লাগবে না ওইটাই কি, ওইটাই বর্জ্য পদার্থ, যেটা আমাদের শরীরের জন্য অবশ্যই ক্ষতিকারক। মাথায় রাখবা, একটা হচ্ছে নির্জীব বস্তু আর একটা হচ্ছে বর্জ্য পদার্থ, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। নির্জীব বস্তু যেটা, সেটা অতিরিক্ত পদার্থ, যেটা আমাদের শরীরের মধ্যে দরকার নাই কিন্তু আছে এবং এটা আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না। আর বর্জ্য পদার্থ হচ্ছে ওইটাই যেটা আমাদের শরীরের ক্ষতি করবে। সো অবভিয়াসলি বর্জ্য পদার্থটাকে আমার কি করতে হবে? দেহ থেকে বের করে দিতে হবে। তাহলে বের করে দেওয়ার বিভিন্ন রুট আছে, আমরা জানি। একটা হচ্ছে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিতে পারে, কিংবা আমরা দেখতেছি সোয়েটের মাধ্যমে বের হতে পারে, অর্থাৎ ঘামের মাধ্যমে দেহ থেকে বের হতে পারতেছে, তাই না? কিংবা সবচেয়ে বেশি ওয়েতে যেটা বের হয় সেটা কি, প্রস্রাবের মাধ্যমে, তাই না? কিংবা ইউরিনেশন যেটাকে আমরা বলতেছি। এই বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে রেচন প্রক্রিয়া। অর্থাৎ রেচন প্রক্রিয়া বা এক্সক্রিটরি সিস্টেমটা হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমার শরীরের কোষের মধ্যে যে বিপাক প্রক্রিয়ার ফলে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয়েছে, বিশেষত অ্যামোনিয়া জাত অর্থাৎ নাইট্রোজেন জাত যেসব বর্জ্য পদার্থ, নাইট্রোজেন জাত। ঠিক আছে, তাহলে ভাই এই যে নাইট্রোজেন জিনিসটা কোথায় থাকে আমরা সবাই জানি, কোথায় থাকে? অ্যামোনিয়াতে, তাই না? আমাদের অ্যামিন মূলকে। আর অ্যামিন মূলক কার বৈশিষ্ট্য আমরা সবাই জানি? আমিষের বৈশিষ্ট্য। তার মানে রেচন প্রক্রিয়াটা সোললি অর্থাৎ সবচেয়ে বেশি রিলেটেড কার সাথে? আমিষ জাতীয় খাবারের সাথে, তাই না? এটার বাইরে আরেকটা রিলেশন আছে, আমি চ্যাপ্টারটা শুরুতে তোমাকে বিস্তারিত ধারণা বলে দিচ্ছি, একটা উদ্দেশ্য আছে। ঠিক আছে, যাতে তুমি জিনিসটা বুঝতে পারো, একদম ডিপ থেকে উদ্দেশ্যটা বুঝতে পারো আমি যে চ্যাপ্টারটা কেন পড়তেছি। তাহলে দেখো কি বলতেছি, দেখবা তোমার বইয়ের মধ্যেই রেচন প্রক্রিয়া কাকে বলে, ওখানেই দেখবা নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দেওয়া প্রক্রিয়াকে আমরা রেচন প্রক্রিয়া বলতেছি। ভাইয়া শুধু কি নাইট্রোজেন জাত? অবশ্যই না, আরও বিভিন্ন রকম আছে, বাট মোস্টলি অর্থাৎ প্রায় 70-80% হচ্ছে কি নাইট্রোজেন জাত। কেন? অবভিয়াসলি কারণ আছে। ভাইয়া তোমার মনে আছে যখন আমি তোমাদের পরিপাক শোষণ এই চ্যাপ্টারগুলো পড়াচ্ছিলাম, তখন বলছিলাম না ওই যে যকৃতের কাজ তোমরা পড়ছিলে না, মনে আছে? গ্লুকোজ কিন্তু যকৃৎ চাইলে গ্লাইকোজেন রূপে, কোন রূপে আমি একটু লিখে দিই, গ্লাইকোজেন রূপে, মনে আছে না? গ্লুকোজকে চাইলে গ্লাইকোজেন রূপে যকৃৎ সঞ্চয় করতে পারে। ঠিক আছে, গ্লাইকোজেন রূপে যকৃৎ চাইলে সঞ্চয় করতে পারে। ঠিক আছে, ইভেন লিপিডকেও যকৃৎ তোমার একটা প্রক্রিয়ার মাধ্যমে, প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। জেনেসিস মানে হচ্ছে উৎপত্তি, নিউ মানে হচ্ছে নতুন, আর গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ উৎপাদন। অর্থাৎ মাথায় রাখবা, কোন একটা নন কার্বোহাইড্রেট সোর্স লাইক প্রোটিন কিংবা লিপিড, এরকম সোর্স থেকে যদি আমার গ্লুকোজ তৈরি হয় কিংবা কার্বোহাইড্রেট তৈরি হয়, তাকে আমরা কি বলবো? গ্লুকোনিওজেনেসিস। অর্থাৎ লিপিড থেকে চাইলে গ্লুকোজে কনভার্ট হইতে পারবে। তাহলে আমরা ভাই দেখতেছি লিপিড জাতীয় খাদ্য কিন্তু কি বডির মধ্যে সেভ হতে পারে কিংবা স্টোর হইতে পারে। ওই যে কোথায়? চামড়া,
পেটের যে চামড়া আছে না সেটাকে বলে অ্যাডিপোজ টিস্যুর নিচে তোমার বেসিক্যালি চর্বিগুলো সঞ্চিত থাকে, যার কারণে মানুষটা মোটা হয়। ঠিক আছে, মোটা মানে কি ফ্যাটি পারসন বলি না কেন, কার মধ্যে, তার মধ্যে কি হয়েছে, ফ্যাট জমা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে দেখতেছি ভাইয়া লিপিড কিন্তু আমাদের শরীরের মধ্যে জমা হতে পারে। এদিকে আমরা সবাই জানি গ্লুকোজ আমাদের শরীরের মধ্যে গ্লাইকোজেন রূপে জমা থাকতে পারে পেশির মধ্যে, তাই না? আচ্ছা, তাহলে দুইটা পাইছি। কিন্তু ভাইয়া আমিষ, আমি ভাইয়া তোমাদের আমিষ নিয়ে অনেক ভালো করে বলছিলাম, মনে আছে? আমিষ যতটুক আমার শরীরের জন্য প্রয়োজন ঠিক ততটুকুই আমিষ আমার শরীর তোমার কনজিউম করবে, আর বাদ বাকি যে অতিরিক্ত আমিষ আছে সেটা আমার শরীর দেহ থেকে বের করে দেওয়া লাগবে, বিকজ আমিষের কোনো স্টোর মেকানিজম আমাদের শরীরের মধ্যে নাই। তাইলে আমিষ জাতীয় খাদ্য যেগুলো অতিরিক্ত আমরা খেয়ে ফেলতেছি এগুলোকে আমার দেহ থেকে কী করতে হবে, বের করে দিতে হবে। তাইলে আমিষ জাতীয় খাদ্য মানে কি, অ্যামাইনো অ্যাসিড, তাই না? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড মানে কি, তার মধ্যে কি আছে, অ্যামিনোমূলক আছে। তো অ্যামিনোমূলক মানে কি, নাইট্রোজেন জাত। তাহলে ভাই বুঝতে পারছি কেন আমরা বেসিক্যালি সবচেয়ে বেশি আমরা নাইট্রোজেন জাত পদার্থকে বের করে দেওয়াকে রেচন প্রক্রিয়া বলতেছি, বুঝছো? কারণ আমিষ তো আমার শরীরের মধ্যে সেভ হতে পারতেছে না, তো আমিষকে অবভিয়াসলি দেহ থেকে বের করে দিতে হবে। তাহলে আমিষকে আমরা বিভিন্ন ওয়েতে দেহ থেকে বের করি, যেমন ইউরিয়া, ঠিক আছে, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এরকম বিভিন্ন রূপে আমরা আমিষজাত খাদ্যগুলোকে, যেগুলো অতিরিক্ত, যেগুলো বর্জ্য হয়ে গেছে সেগুলোকে বের করে দিব, এবং এটাই হচ্ছে আমার রেচন প্রক্রিয়া। সবাই বুঝছি না ভাইয়া? একদম টোটালি বুঝছি না জিনিসটা আসলে কি মিন করছে, কেন রেচন প্রক্রিয়াটা আমরা পড়তেছি, এটাই। আর আমরা সবাই জানি রেচন প্রক্রিয়ার জন্য কোন অঙ্গটা আমাদের শরীরের জন্য দায়ী, রেচন প্রক্রিয়ার জন্য সেটা কি, বৃক্ক কিংবা কিডনি। ঠিক আছে, আসি এবার আমরা পড়াশোনায় আসি। ঠিক আছে, অনেক কিছু বলে ফেলছি। এই যে চ্যাপ্টারের শুরুতে একটা চিত্র দেখতেছি, এটা বেসিক্যালি মানবদেহের দুইটা বৃক্ক। এই যে এগুলো হচ্ছে আমাদের কি, ধমনী এবং শিরা, এগুলো সম্পর্কে আমরা পরে বলবো, সমস্যা নাই। এবং এটা হচ্ছে আমাদের মূত্রথলি, ঠিক আছে, এবং তার নিচে হচ্ছে আমাদের পেনিস থাকে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে আমরা জানি এটার মাধ্যমে কি দেহ থেকে আমাদের কি প্রস্রাবটা দেহ থেকে বের হচ্ছে। আসো, তাহলে এই জিনিসগুলো আমার কেন লাগবে, এগুলো হচ্ছে আমার লাগবে সৃজনশীলে গ কিংবা ঘ এর লেখাগুলো একটু বিস্তারিত লেখার জন্য। ঠিক আছে, সো তুমি এগুলো কয়েকবার রিডিং পড়বা যাতে তোমার মাথার মধ্যে জিনিসটা সেট হয়ে যায়। দেখো আমরা সবাই এগুলো, আমি ভাই এগুলো তোমাদের শুরুতে খুব সুন্দর করে সব বলে দিচ্ছি। দেখো, শ্বসনের সময় গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, যেটা একটা কি বর্জ্য পদার্থ। ওই বর্জ্যটা রক্ত কার্বন ডাইঅক্সাইডটাকে পরিবহন করে কই নিয়ে যাচ্ছে, ফুসফুসে নিয়ে যাচ্ছে। ওই ফুসফুস থেকে নিঃশ্বাসের মাধ্যমে এটা কি দেহ থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে এটা বর্জ্য পদার্থ বের হয়ে যাওয়ার একটা মেকানিজম পড়ছি না? আচ্ছা, এটা তো আমরা পড়তেছি গ্যাস জাতীয় খাদ্য বের হয়ে কিভাবে, গ্যাস জাতীয় পদার্থ কিভাবে বের হয়ে যাচ্ছে ওইটা। কিন্তু যদি কোনো একটা তরল পদার্থ হয়, ঠিক আছে, একইভাবে বৃক্ক কিংবা কিডনি নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য বা অতিরিক্ত যে অম্ল বা অ্যাসিড সেগুলো শরীর থেকে বের করে দেয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো রিডিং পড়বা। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার পরে আমরা কি শিখবো? ঠিক আছে, যেহেতু আমরা সবাই জানি রেচন প্রক্রিয়ার একককে আমরা সবাই জানি বৃক্ক বা কিডনি, তাহলে আমরা কিডনি নিয়ে পুরো বিস্তারিত পড়বো। এবং শুধু কি কিডনি বললে হবে না, আমরা অসমো রেগুলেশন কিংবা আমাদের কিডনি কিভাবে কাজ করতেছে ওগুলা পড়বো। তারপর আমরা পড়বো কিডনির বিকল বা কিডনির বিভিন্ন সমস্যা। প্রত্যেকটা চ্যাপ্টার তো ভাই আমরা এভাবে পড়তেছি না, প্রথমে জিনিসটার গঠন পড়তেছি, তার কাজ পড়তেছি, সে কিভাবে শারীরবৃত্তীয় প্রক্রিয়া করতেছে ওইটা পড়তেছি, এবং ফাইনালি তার বিভিন্ন রকম ডিজিজ পড়তেছি, তাই না? এটাও ঠিক সেম। আসি, তাহলে ফার্স্ট আমরা রেচন নিয়ে একটু পড়বো। এটা আমাদের খতেও আসতে পারে, গতেও আসতে পারে, মাথায় রাখবা। তাহলে রেচন কাকে বলে সেটা আগে তোমার জানা লাগবে, বিশেষ করে খতে এটা বেশি দেয়। ঠিক আছে, দেখো, যে তন্ত্রের সাহায্যে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় তাকে আমরা কি বলি, রেচন বলতেছি। ঠিক আছে, আচ্ছা, কারণ কি, দেহের মধ্যে যে নাইট্রোজেন গঠিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো যদি বের করে না দেয় তাহলে শরীরের মধ্যে নানা রকম অসুখ বিসুখ দেখা যায়, যেটা মৃত্যু পর্যন্ত চলতে পারে। ঠিক আছে, যেটা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, বুঝতে পারছি? আচ্ছা, শরীরের অতিরিক্ত পানি, লবণ এবং জৈব পদার্থগুলোকে সাধারণত রেচনের মাধ্যমে দেহ থেকে বের করে দিয়ে বৃক্ক তার শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। মানবদেহের রেচন অঙ্গ হচ্ছে কিডনি বা বৃক্ক, আর বৃক্কের একক হচ্ছে নেফ্রন, মাথায় রাখবা। অর্থাৎ বৃক্কে, অর্থাৎ যেটা মূত্র তৈরি করে সেটার নামই কিন্তু নেফ্রন। অর্থাৎ বৃক্কের গঠন এবং কার্যিক একক কি জিজ্ঞেস করলে কি বলবা? তোমাকে যদি পরীক্ষায় কোয়েশ্চেন দেয় বৃক্কের গঠন ও কার্যিক একক কোনটি, তুমি কি বলবা ভাইয়া? নেফ্রন। কি বলবা? নেফ্রন। ওকে, আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে এই স্লাইডটা আমরা বুঝতে পারছি না? আচ্ছা, তাহলে রেচনতন্ত্র বা রেচন জিনিসটা কি বললে আমরা সবাই ইনশাল্লাহ পারবো। তাহলে ভাইয়া দেখতেছি আমাদের এই যে দেখতেছি মানবদেহে দুইটা বৃক্ক। আচ্ছা ভাই, আমরা লক্ষ্য করছি এই যে দেখো এরকম যদি একটা আমি সমান টান দেই তাহলে দেখবা বাম সাইডে যে বৃক্ক আছে সেটা একটু কি আমাদের
উঠানো থাকবে এবং ডান সাইডের যে বৃক্ক থাকবে সেটা একটু নামানো থাকবে। আমি যদি এভাবে দাঁড়াই তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ডান সাইডে, এটা হচ্ছে আমাদের বাম সাইডে, তাই না? এটা হচ্ছে আমাদের বাম সাইডে। তাহলে দেখো ডান সাইডের যেটা সেটা একটু নামানো আর বাম সাইডের যেটা সেটা একটু উঠানো। কেন? এটাও কিন্তু কারণ আছে, কারণ ডান সাইডে কি অবস্থিত? ডান সাইডে আমাদের এই যে বৃক্কের উপরে কি অবস্থিত? আমাদের যকৃৎ অবস্থিত, তাই না ভাইয়া? আমরা পড়ছি না ডান সাইডে কি আছে? যকৃৎ আছে। ওই যকৃতের কারণে, যকৃৎকে জায়গা দেওয়ার কারণে বৃক্কটা একটু নিচে নেমে যাচ্ছে, কিন্তু বাম সাইডে তেমন কিছুই নাই, তাই না? বাম সাইডে কি আছে? বাম সাইডে আমাদের প্লিহা আছে কিংবা স্টোমাক আছে, তাই না? এগুলো তার পাশে, এবং উপরে হৃৎপিণ্ড আছে যেটা অনেক উপরে, তাই না? সো বাম সাইডেরটা তার নর্মাল অবস্থানে আছে এবং ডান সাইডেরটা একটু নিচে আছে। বুঝছি ভাইয়া? আচ্ছা, তারপর দেখো এখানে বিভিন্ন রকম ধমনী এবং বিভিন্ন রকম শিরা আছে, এগুলো আমরা সবাই শুনছি। যেমন ধরো এই যে আমি এগুলো মুছে ফেলি, দেখো এখানে একটা নাম বলছে, সেটা হচ্ছে ডরসাল অ্যাওর্টা। ডরসাল মানে কি জানো? পৃষ্ঠীয়। পৃষ্ঠীয় মানে যেটা আমাদের শরীরের নিচের অংশে ব্লাড সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে, কিংবা পিছনে ব্লাড সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাওর্টা মানে কি? সেটা ধমনী। দেখছো ধমনী কিভাবে বুঝবো? কারণ এটা কালারটা লাল। আমি বলছিলাম লাল মানে হচ্ছে কি ধমনী, মানে সেটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, আর নীল মানে সেটা কি? শিরা, তাই না? আচ্ছা, তাহলে আমাদের শরীরের ভাইয়া মাথা থেকে হৃৎপিণ্ডে আনে এই শিরাটার নাম কি? সুপিরিয়র ভেনা কাভা, মনে আছে? আর শরীরের নিচের প্রান্ত থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডগুলোকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, সেটা কি করে? ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে এটা কি? এটা হচ্ছে দেখো ইনফিরিয়র ভেনা কাভা। বুঝতে পারছি ভাইয়া? এগুলা যখন শরীর উপর থেকে নিচে যাবে তখন এরা কি করে? বৃক্কের মধ্যে তার কিছু ব্রাঞ্চ অর্থাৎ তার কিছু শাখা প্রশাখা ঢুকায় দেয়, ঠিক আছে। এগুলাকে আমরা কি বলবো? যেহেতু সেটা বৃক্কে ঢুকতেছে, বৃক্ক মানে কি? রেনাল, তাই না? বৃক্ক সিস্টেম মানে কি? রেনাল সিস্টেম, তাই না? আচ্ছা, তাহলে তাদেরকে আমরা কি বলবো? যে ধমনীটা ঢুকতেছে তাকে আমরা বলবো রেনাল ধমনী। এই যে ধমনী যেটা লাল কালার ঢুকছে এটা হচ্ছে রেনাল ধমনী, আর যেটা নিচে নীল ঢুকছে সেটা কি? রেনাল শিরা, ঠিক আছে। আচ্ছা, এবং আমরা দেখতেছি বৃক্ক থেকে হলুদ কালারের একটা নালী, দুই বৃক্ক থেকে দুইটা নালী আমার বের হয়ে কই চলে গেছে? মূত্রথলিতে চলে গেছে। তাহলে মূত্রথলিতে যে দুইটা নালী গেছে ওগুলোর নাম কি? ইউরেটার। কি নাম? ইউরেটার, ঠিক আছে। আচ্ছা, এখন মূত্র থলিতে জিনিসটা সেফ থাকবে, অর্থাৎ মূত্র বা প্রস্রাবটা সেফ থাকবে। যেই মাত্র একটা লিমিটের চেয়ে বেশি হয়ে যাবে তখনই আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগবে, তখনই মূত্র নালী হয়ে মূত্রটা দেহ থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে আমার রেচনের মেকানিজম, ঠিক আছে। আমরা আরও বিস্তারিত বলবো, কোনো সমস্যা নেই। এখন ভাই তুমি এই চিত্রটা বাসায় অবশ্যই কি করবা? প্র্যাকটিস করবা, মাথায় রাখবে, ঠিক আছে। বাসায় অবশ্যই প্র্যাকটিস করা লাগবে, কারণ এটা পরীক্ষায় দিলে তোমার নাম্বার বেশি পাবা। আচ্ছা, রেচন মানে কি? রেচন পদার্থ মানে কি? রেচন পদার্থ মানে কি? আমাদের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো, তাই না? যেগুলোতে নাইট্রোজেন মূলকটা থাকবে। মানবদেহের রেচন পদার্থ মূত্রের মাধ্যমে, অর্থাৎ মূত্রের মাধ্যমে শরীর থেকে অন্যান্য দেখো শরীর থেকে কি হয়? মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যায়, এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এখন রেচন পদার্থগুলো কি কি আছে এটা আমার জানা লাগবে। এটা কিন্তু আমাদের খ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, ঠিক আছে। রেচন পদার্থ কি কি? কিংবা এটা এমসিকিউতে আসতে পারে। সবচেয়ে যেটা মেইন সেটা হচ্ছে ইউরিয়া। কি? ইউরিয়া। রেচন পদার্থ প্রধান কোনটা? ইউরিয়া, মাথায় থাকবে। আচ্ছা, ইউরিয়ার সংকেতটা একটু লিখে দিলে ভালো হয় না? হ্যাঁ, ভালো হয়। ইউরিয়া হচ্ছে NH2CO, ঠিক আছে। এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখতেছি ইউরিয়ার মধ্যে কি আছে? অ্যামিনোমূলক আছে, তাই না? কারণ এটা তাহলে বলতে পারি এটা একটা নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখতেছি ভাইয়া প্রধান কি? ইউরিয়া। এখন ইউরিয়া কি আছে শুধুমাত্র? না, ইউরিয়া জাত আরও অনেক কিছু আছে। কি কি? ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের লবণ। তাহলে মুখস্থ থাকবে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিভিন্ন ধরনের লবণ। কোথায় থাকে? আমার মূত্রের মধ্যে থাকে। অর্থাৎ মূত্রের মধ্যে কি কি থাকে, মানে অর্থাৎ আমাদের মূত্রের মধ্যে কি কি থাকবে? আমাদের এইগুলো, এই বিভিন্ন রকম পদার্থগুলো থাকবে, ঠিক আছে। এগুলো মুখস্থ করতে হবে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিভিন্ন ধরনের লবণ থাকে আমাদের মূত্রের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখতেছি ভাই মূত্রের কালারটা একটু হলুদ কালার হচ্ছে, তাই না? কেন? বিকজ অবশ্যই মূত্রের মধ্যে কি আছে? কোনো একটা পিগমেন্ট বা কালার আছে, তাই না? একটা ডাই আছে। ওই ডাইটার নাম কি? ইউরোক্রোম। কি নাম? এই যে দেখো, এগুলো মুখস্থ করতে হবে। ইউরোক্রোম। যে কোনো ক্রোম মানে আমরা কি জানি? যেমন ধরো ক্রোমোপ্লাস্ট, মনে আছে? ক্রোমোপ্লাস্ট মানে যে প্লাস্টিকটা বর্ণ আছে, তাই না? বিভিন্ন রকম কালারফুল, সেটাকে আমরা ক্রোমোপ্লাস্ট বলতেছি। ক্রোম মানে হচ্ছে রং, ঠিক আছে। তাহলে ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং কি হয়? হালকা হলুদ হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমিষ জাতীয় খাবার যদি তুমি বেশি খাও তাহলে তোমার মূত্রের অম্লতা বৃদ্ধি পাবে। এগুলো মুখস্থ করতে হবে। কি বৃদ্ধি পাবে? অম্লতা। অম্লতা মানে অ্যাসিডিটি, ঠিক আছে। আর যদি শাকসবজি জাতীয় খাবার খাও তাহলে মূত্রের ক্ষারীয়তা
বৃদ্ধি পাবে, ঠিক আছে। যদি শাকসবজি জাতীয় বা তরকারি জাতীয় খাবার খাও তাহলে তোমার মূত্রটা ক্ষার হবে, অর্থাৎ পিএইচ 7 থেকে বেশি হবে। আর যদি অ্যাসিডিক খাও পিএইচ 7 থেকে কম হবে। বুঝতে পারছি একটু? আচ্ছা, তাহলে ভাই একটু পারবো আমরা। এখন হচ্ছে আমরা বৃক্ক নিয়ে পড়বো, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমি তোমাদের 5 স্টার দিব, ঠিক আছে। এটা 5 স্টার, সো এটা আমাদের খুব ভালো করে পড়বা। এখান থেকে সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা, ঠিক আছে। আসি বৃক্ক পড়ি। কোন জায়গায় আগে অবস্থানটা জানতে হবে। আমরা জানি বৃক্ক কই অবস্থান করে, উদর গহ্বরের পিছন অংশ। এই যে ভাইয়া, এই যে পেট মানে উদর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বক্ষ, এটা হচ্ছে উদর। তাহলে উদর গহ্বরের কি পিছনের অংশে, ক্লিয়ার। আচ্ছা, মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় কি থাকে, দুটি বৃক্ক অবস্থান করে। তাহলে কি মেরুদণ্ডের দুদিকে, আমরা জানি পিছনে যেটা মেরুদণ্ড আছে না, মেরুদণ্ডের দুপাশে, ঠিক আছে। মেরুদণ্ডের দুপাশে বক্ষপিঞ্জরের নিচে, এই যে এটা হচ্ছে আমাদের কি আছে, পিঞ্জরাস্থি বলছি না, বিভিন্ন ধরনের পশুক আছে না, ঠিক তার নিচে কি থাকে, পিঠ সংলগ্ন অবস্থায় দুইটা বৃক্ষ থাকে। বুঝতে পারছো অবস্থান? আচ্ছা, বৃক্ক দেখতে কিসের মতো, খুবই গুরুত্বপূর্ণ, শিম বিচির মতো। এই যে একটা বৃক্ক হচ্ছে এরকম অনেকটা, এটা শিমের বিচির মতো না, এই জন্য বৃক্ক দেখতে কিসের মতো, শিম বিচির মতো, এবং এর কালারটা কি অনেকটা লালচে। বৃক্কের বাইরের পার্শ্বটা অবশ্যই উত্তল এবং ভিতরের পার্শ্ব তাহলে কি হবে, অবতল হবে। উত্তল মানে তো আমরা জানি এটা হচ্ছে আমাদের অবতল এবং এটা হচ্ছে আমাদের উত্তল, মানে এই বাইরের পাশটা হচ্ছে তার কি উত্তল আর ভিতরের পাশটা হচ্ছে কি আমাদের অবতল, ঠিক আছে। আচ্ছা, অবতল অংশের যে ভাঁজ তাকে আমরা কি বলবো, হাইলাস বা হাইলাম। ভাই এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। অবতল অংশের ভাঁজকে আমরা কি বলি, হাইলাম বলি, ঠিক আছে। হাইলাম মানে হচ্ছে অবতল অংশের ভিতরের ভাঁজটা কি, অর্থাৎ বৃক্কের ভিতরের পার্টটা। হাইলামের ভিতর থেকে ইউরেটার এবং রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনী বৃক্কের মধ্যে প্রবেশ করে। আমরা জানি ধমনী হচ্ছে প্রবেশ করবে, শিরা বের হবে। কেন? কারণ ধমনী ঢুকে তাকে কি দিবে, অক্সিজেন সাপ্লাই দিবে। যেমন বৃক্ক একটা অর্গান না, সেই অর্গানের জন্য কি লাগবে, অক্সিজেন লাগবে না। অর্গানের কোষগুলোর জন্য অক্সিজেন সাপ্লাই দেওয়া লাগবে না, এই সাপ্লাইয়ের কাজ কে করবে, অবশ্যই ধমনী করবে। তাহলে অক্সিজেন সাপ্লাইয়ের কাজ কে করবে, ধমনী করবে। আর আমাদের ওখান থেকে, আমি এটা নীল দিয়ে আঁকি, ওখান থেকে কাজ শেষ হয়ে যাওয়ার পর কার্বন ডাইঅক্সাইড বের করবে কে, শিরা, ঠিক আছে। আর ধমনী হচ্ছে এটা। পারবো ভাইয়া? ইনশাল্লাহ পারবো, ঠিক আছে। বুঝতে পারছি? তাহলে রেনাল শিরা হচ্ছে কি করবে, বের হবে, আর রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করবে। রেনাল শিরার সাথে আরেকটা কি জিনিস বের হবে, ইউরেটার। ওই যে বলছিলাম ইউরেটার, মূত্রনালী, ওই যে মূত্রনালীতে কি হয়, প্রস্রাবগুলো নিয়ে অর্থাৎ মূত্রগুলো নিয়ে দেহ থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওইটা হচ্ছে আমাদের কি, আমাদের ইউরেটার, ঠিক আছে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি? আচ্ছা, ইউরেটারের ফানেল আকৃতির যে অংশ, প্রশস্ত অংশ, তাকে রেনাল পেলভিস বলে। ভাই এগুলা কতে আসবে, রেনাল পেলভিস কাকে বলে, ঠিক আছে। রেনাল পেলভিস কাকে বলে। তারপর আসি, বৃক্ক সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে, অর্থাৎ ভিতরের বাইরের যে আবরণটা তাকে আমরা বলবো রেনাল ক্যাপসুল। তাহলে বৃক্কের বাইরের আবরণের নাম কি, রেনাল ক্যাপসুল। যেমন ভাই আমরা যখন ফুসফুস পড়ছিলাম, এটা দিয়ে আমি পুরোপুরি বুঝাচ্ছি। যখন আমরা ভাই ফুসফুস পড়ছিলাম, ওই ফুসফুসের বাইরের আবরণের নাম কি ছিল, প্লুরা ছিল। যখন আমরা হৃৎপিণ্ড পড়ছিলাম, তার বাইরে আবরণ নাম কি ছিল, পেরিকার্ডিয়াম ছিল। এই যে একজ্যাক্ট সেম ওয়েতে আমার বৃক্কের যে বাইরে আবরণ তার নাম কি, সেটা একটা তন্তুময় আবরণ, তার নাম কি, রেনাল ক্যাপসুল, ঠিক আছে। এবার আমরা জিনিসগুলো একটু বিস্তারিত পড়ি। তাহলে ভাই দেখতেছি আমাদের বৃক্কে, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এইরকম যে বাইরের যে পার্টটা দেখতেছি না, এই যে বাইরের যে পার্টটা, তাহলে এটা কি একটা উত্তল, তাই না। আর ভিতরের যে অংশটা, এই যে ভিতরের অংশটা, এটা কি একটা অবতল অংশ, ঠিক আছে। এই যে তাহলে ভিতরের পার্টটা কি, অবতল, এই যে অবতল না, আর বাইরে এটা কি, উত্তল, বুঝছি। আচ্ছা, এখন বলতেছি অবতল অংশের কি ভাঁজটাকে আমরা কি বলতেছি, হাইলাম বলতেছি। মানে এই জায়গাটার নাম আমরা কি বলতেছি, হাইলাম বলতেছি। এই ভাঁজটাকে আমরা কি বলতেছি, হাইলাম বলতেছি। এখন হাইলাম থেকে কি বের হচ্ছে আর কি ঢুকতেছে একটু দেখি তো, কি কি বের হচ্ছিল, ইউরেটার বের হচ্ছিল এবং রেনাল শিরা বের হচ্ছিল, ঠিক আছে। আর ঢুকতেছে কে, যেহেতু লাল তার মানে কি, ধমনী, তাই না। ঢুকতেছে কে, রেনাল ধমনী। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এগুলো পারবো। আচ্ছা, এখন আমাদের এই যে যেখানে একটা ফানেল আকৃতির একটা প্রশস্ত ফাঁকা জায়গা দেখতেছি না, এই জায়গাটার নাম কি, রেনাল পেলভিস। ওই যে বললাম রেনাল পেলভিস কাকে বলে, ফানেল আকৃতির যে প্রশস্ত একটা ফাঁকা অংশ বৃক্কের ভেতর দেখতেছি আমরা, ওইটার নাম রেনাল পেলভিস। তাহলে ভাই মোটামুটি কিছু গঠন আমরা বুঝে গেছি। তাহলে আমরা অলরেডি এই জিনিসগুলো কি জিনিস চিনে গেছি, ঠিক আছে। এবার আসি বৃক্কের পুরোপুরি একটু গঠনটা ভালো করে পড়বো, ঠিক আছে ভাইয়া। আসি, এই যে দেখো হাইলাম, হাইলাম কোনটা, এই পার্টটা হচ্ছে হাইলাম, অর্থাৎ যেটা অবতল পার্ট, আর বাইরে এটা কি আমরা দেখতেছি উত্তল পার্ট, ঠিক আছে। এখন এটাকে জুম করছি। আসি এবার, তাহলে বৃক্কের মধ্যে বাইরে, একদম বাইরে যে বৃক্ককে ঘিরে আছে তার নাম কি, রেনাল ক্যাপসুল, ঠিক আছে। আচ্ছা, বৃক্কের দুইটা অংশ, একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে মেডুলা। কর্টেক্স মানে কি, যেটা বাইরে,
ঠিক আছে, যেটা উপরিভাগের অংশ সেটা হচ্ছে কর্টেক্স। এই যে দেখো এই এটুক পর্যন্ত অংশটাকে আমরা কি বলি, কর্টেক্স। ঠিক আছে, এবং কর্টেক্সের পর কি শুরু হয়েছে, এখান থেকে কি শুরু হয়েছে, এই যে ভিতরের পার্টটার নাম কি, এটা হচ্ছে মেডুলা। তাহলে বৃক্কের কয়টা অংশ, দুইটা অংশ, একটা হচ্ছে বাইরে উপরে যেটা একটা থিক লেয়ার, এটা হচ্ছে কর্টেক্স, একদম ভিতরে যে টোটাল অংশ সেটা হচ্ছে কি মেডুলা। আমরা তো জানি কর্টেক্স মানে বাইরের অংশ, মেডুলা মানে ভিতরের অংশ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা আরো কিছু দেখতেছি। তাহলে ভাই আমরা পেলভিস, এই যে পেলভিস কোনটা, ওই যেটা ফানেল আকৃতির যে প্রশস্ত অংশ। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কিছু গঠন বুঝছি, তাহলে কর্টেক্সও বুঝছি, মেডুলাও বুঝছি, আমি আবার বুঝাবো। এবং বাইরে যেটা আবরণ দেখতেছি এটার নাম কি, বৃক্ক ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল। ঠিক আছে, আচ্ছা তারপর দেখি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রেনাল পিরামিড, রেনাল পেপিলা, রেনাল কলাম। তোমার বইয়ে রেনাল কলামটা দেওয়া নেই, বাট পড়ো, সমস্যা নেই। তাহলে বৃক্কের মধ্যে আরও তিনটা জিনিস দেখা যায়, একটার নাম কি রেনাল পিরামিড, রেনাল পেপিলা, রেনাল কলাম। কোনটা কি চিনতে হবে। দেখো এই যে ভাই পিরামিডের মধ্যে কিছু অংশ দেখতেছি না, এই যেগুলা, ঠিক আছে, এই যেগুলো দেখতেছি না, এগুলো এক একটাকে আমরা কি বলবো, রেনাল পিরামিড। কি বলবো, রেনাল পিরামিড। ঠিক আছে, আচ্ছা এই যে রেনাল পিরামিডের মুখের অংশটাকে, এই যে মুখের অংশটা, এই যে মুখের অংশটা, এই যে মুখের অংশটা, যেটা কই মুক্ত হয়েছে, আমাদের পেলভিস মুক্ত হয়েছে, তাই না, এই যে পেলভিস মুক্ত হয়েছে। এই যে রেনাল পিরামিডের মুখের যে অংশটা, যেটা পেলভিস মুক্ত হয়েছে, ওই মুখের অংশটার নাম কি, রেনাল পেপিলা। কি নাম, রেনাল পেপিলা। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস আমরা বুঝছি, রেনাল পিরামিডের যে মুখের অংশটা যেটা পেলভিস উন্মুক্ত হয়েছে সেটার নাম কি, রেনাল পেপিলা। দুইটা জিনিস বুঝছি, এখন বুঝবো রেনাল কলামটা কি। তোমার পরীক্ষায় যদি প্রশ্ন যদি কোডিং করে তাহলে চলে আসতে পারে। ঠিক আছে, দেখো দুইটা রেনাল পিরামিডের মধ্যবর্তী যে অংশটা সেটার নাম রেনাল কলাম। দুইটা রেনাল পিরামিডের মাঝের যে অংশটা, অর্থাৎ এই একটা রেনাল পিরামিড, এই একটা রেনাল পিরামিড, তার মাঝের যে অংশটা, এই অংশটার নাম কি, রেনাল কলাম। রেনাল কলাম, কলাম মানে তো আমরা জানি, তাই না, ওই রেনাল কলামটা হচ্ছে কি, দুইটা রেনাল পিরামিডের মাঝের অংশটা। আর এই যে তোমার ত্রিকোণাকার যে অংশটা দেখতেছি এটা হচ্ছে রেনাল পিরামিড। রেনাল পিরামিডের মুখের অংশটা রেনাল পেপিলা, শেষ। এবং এটা হচ্ছে ফাঁকা জায়গাটা পেলভিস, এবং এই যে বাইরের যেটা তোমার এই একটু পর্যন্ত যেটা আবরণ, অর্থাৎ বাইরের যেটা পার্ট সেটা হচ্ছে কর্টেক্স, আর ভিতরে এই সবগুলো যন্ত্রমন্ত্র সবগুলো হচ্ছে কি আমাদের মেডুলা। ঠিক আছে, এবং বৃক্কের বাইরে যে আবরণ সেটার নাম ক্যাপসুল। শেষ ভাই, আমরা বৃক্ক পুরোপুরি বুঝে গেছি। এবং এই বৃক্কের চিত্রটা তোমার মাস্ট পরীক্ষা আসবেই, বৃক্কের চিত্র এটা ভালো করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। তাহলে মোটামুটি আশা করি আমি তোমাকে যেভাবে বুঝাইছি প্রত্যেকটা গঠন তুমি বিস্তারিত বুঝতে পারছো। এখন আমরা আরেকটু ভিতরে যাব। ঠিক আছে, মানে গঠনের মধ্যে আরেকটু ভিতরে যাব, আর সেগুলো পড়ে ফেলি। দেখো খুব ইজি। ক্যাপসুল সংলগ্ন যে বাইরের অংশ সেটা হচ্ছে, ক্যাপসুল তো জানি একদম সবার বাইরেটা, তাহলে ক্যাপসুল সংলগ্ন যে অংশটা সেটাকে আমরা কি বলতেছি, কর্টেক্স বলতেছি। আর তার ভিতরের যে অংশটা সেটাকে আমরা কি বলতেছি, মেডুলা বলতেছি। ঠিক আছে, আচ্ছা উভয় অংশ কি দিয়ে গঠিত দেখো তো, উভয় অংশ হচ্ছে আমাদের যোজক কলা এবং রক্তবাহী নালিকা দিয়ে গঠিত। কি কি এগুলো মুখস্থ করবা, যোজক কলা, যোজক কলার ইংলিশ নাম কি মনে আছে, কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু, এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত। তাহলে একটা মেডুলার মধ্যে, মেডুলা মানে কি আমাদের কিডনির ভিতরের অংশটা। ঠিক আছে, তাহলে একটা মেডুলার মধ্যে কয়টা রেনাল পিরামিড থাকে, 8 থেকে 12টা। পারবো ভাইয়া, তাহলে কয়টা থাকে, 8 থেকে 12টা রেনাল পিরামিড থাকে। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদের অগ্রভাগটা প্রসারিত হয়ে যায়, প্রসারিত হয়ে কোথায় মুক্ত হয়, পেলভিসও মুক্ত হয়। তাহলে রেনাল পিরামিডের যে অগ্রভাগটা প্রসারিত হয় পেলভিসও মুক্ত হওয়ার জন্য, সে অংশটার নাম কি, রেনাল পেপিলা। বুঝতে পারছি, আমাদের মোটামুটি সবগুলা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আরেকটু ডিপে যাব, অর্থাৎ বৃক্কের একদম ভিতরে যাব, সেটা হচ্ছে আমাদের ইউরিনিফেরাস নালিকা। ঠিক আছে, কি ইউরিনিফেরাস নালিকা, ইউরিনিফেরাস নালিকা সেটা কি, প্রত্যেকটা বৃক্কে একটা বিশেষ ধরনের নালিকা থাকে যার নাম ইউরিনিফেরাস নালিকা। জিনিসটা কি, প্রতিটি ইউরিনিফেরাস নালিকা নেফ্রন এবং সংগ্রাহী নালিকা দিয়ে গঠিত। আমি তোমাকে বোঝাচ্ছি কি করে। নেফ্রন মূত্র তৈরি করে এবং সংগ্রাহী নালিকা রেনাল পেলভিসে মূত্রটাকে বহন করে। তাই নেফ্রন কি করে, মূত্রটা তৈরি করবে, এবং সংগ্রাহী নালিকা মানে কি, সেটা কালেক্টিং টিউবিউল, ইংলিশ নাম আর কি, এই যে কালেক্টিং টিউবিউল, সেটা ওই জিনিসটাকে রেনাল পেলভিসে মূত্র বহন করবে, মানে রেনাল পেলভিসে মুক্ত করবে। এখন আমরা এখান থেকে জিনিসটা বোঝার ট্রাই করি। ভাইয়া তোমরা তোমাদের বইটা একটু বের করো, বইটা বের করার পরে আমি তোমাকে জিনিসটা বিস্তারিত একটু বুঝাই। ঠিক আছে, বিস্তারিত বুঝাই, তাহলে তুমি ইজিলি ভাইয়া জিনিসটা বুঝতে পারবা। বুঝছো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আসি, আসো একটু বোঝার ট্রাই করো। দেখো তোমার বইয়ের মধ্যে খুব সুন্দর করে এরকম একটা চিত্র দেখতেছো, এই যে এরকম, এই যে এটা
তাই না? ছোট একদম, ঠিক আছে। এই ছোট অংশটার মধ্যে কি কি আছে? এই ছোট অংশটার মধ্যে আমাদের নেফ্রন আছে এবং সংগ্রাহী নালিকা আছে। কি কি আছে? নেফ্রন, যেটাকে আমি কি বলছিলাম, বৃক্কের গঠন এবং কার্যিক একক। এই যে পুরো পার্ট হচ্ছে নেফ্রন, এবং এখানে এরকম লম্বা করে কি থাকে, একটা সংগ্রাহী নালিকা থাকে, ঠিক আছে। এরকম কয়েকটা সংগ্রাহী নালিকা সবগুলো মিলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে তারা মূত্র তৈরি করছে না, ওই মূত্রটাকে আলটিমেটলি কোথায় মুক্ত করবে? আমাদের রেনাল পেপিলার মাধ্যমে আমাদের পেলভিসও মুক্ত করবে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমাদের মেইনলি নেফ্রনের মধ্যে কি তৈরি হবে? মূত্র তৈরি হবে, এবং ওই যে মূত্র তৈরি হয়েছে সেটা কে কালেক্ট করবে? আশেপাশ থেকে সংগ্রাহী নালিকাটা ওই মূত্রগুলোকে কালেক্ট করবে, কালেক্ট করে কোথায় মুক্ত করবে? আমাদের রেনাল পেপিলা হয়ে রেনাল পেলভিসও মুক্ত করবে, এই যে ফাঁকা জায়গায়, ঠিক আছে। পেলভিস থেকে ওই যে তোমার মূত্রগুলা কই চলে যাবে? ইউরেটারে চলে যাবে। ইউরেটার দিয়ে জিনিসটা কই জমা থাকবে? মূত্রথলিতে জমা থাকবে। সেখান থেকে পরবর্তীতে মূত্রনালী হয়ে জিনিসটা দেহ থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে প্রসিডিউর, ঠিক আছে। তাহলে ইউরিনিফেরাস নালিকা মানে কি বুঝছি? আমাদের নেফ্রন থাকবে এবং সংগ্রাহী নালিকা থাকবে। টোটাল জিনিসটা হচ্ছে ইউরিনিফেরাস টিবিউল, ঠিক আছে। আচ্ছা, এই ইউরিনিফেরাস টিবিউলটা আলটিমেটলি কোথায় মুক্ত হচ্ছে? রেনাল পেলভিসে, বুঝতে পারছি। এখন আসি আমরা নেফ্রন পড়বো, অর্থাৎ এটাই আমাদেরকে বৃক্কের কার্যিক একক এবং এটাই আমাদের মূত্র তৈরি করে, ঠিক আছে। আচ্ছা দেখো, বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ, অর্থাৎ ক্ষরণকারী মানে কি? যে ক্ষরণ করতেছে সে হচ্ছে কি বেসিক্যালি ক্ষরণ করে? সে যখন মূত্রটা তৈরি করবে তখন সে বিভিন্ন পদার্থ ক্ষরণ করে, এটা কিন্তু আমরা একটু পরেই পড়বো, ঠিক আছে। অর্থাৎ পুরাপুরি মূত্র মানে তো এখানে বর্জ্য পদার্থ আছে এমন না। ইনিশিয়ালি অর্থাৎ শুরুতে ওখানে বর্জ্য পদার্থের সাথে অনেকগুলো ভালো পদার্থ থাকে, ঠিক আছে, অনেকগুলো পুষ্টি উপাদানও থাকে, যেগুলোকে নেফ্রন আবার কি করে? ক্ষরণ করে দেয়। ক্ষরণ করে আমাদের মূত্র থেকে, অর্থাৎ আমাদের বৃক্ক থেকে আবার রক্তের মাধ্যমে দেহের মধ্যে ফিরিয়ে দেয়, ঠিক আছে। তাহলে ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করা এককে আমরা কি বলতেছি? নেফ্রন বলতেছি। এটা মুখস্থ করবা। তাহলে মানবদেহে প্রত্যেকটা বৃক্কে প্রায় কয়টা? 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। এখন তোমাকে ভাই কোয়েশ্চেন পরীক্ষা দিল, খুব ইজি কোয়েশ্চেন, আমাদের মানবদেহে টোটাল নেফ্রনের সংখ্যা কত? আমাদের মানবদেহে মোট কত নেফ্রন আছে? তাহলে ভাই মানবদেহে টোটাল কত নেফ্রন আছে? টোটাল কত? এই যে তোমরা সবাই দাগায় দিবা বা 10 থেকে 12 লক্ষ, কিন্তু এটা একটা ফলস, তাই না? একটা কিডনিতে 10 থেকে 12 লক্ষ থাকে, তাহলে দুইটা কিডনিতে কত হবে? 20 থেকে 24 লাখ। সিম্পল। তাহলে একটা কিডনিতে যদি 10 থেকে 12 লাখ হয়, দুইটা কিডনিতে 20 থেকে 24 লাখ, দুইটা কিডনি মিলাইতে আমাদের মানবদেহ গঠিত। তাহলে মানবদেহের মধ্যে কয়টা নেফ্রন থাকবে? টোটাল 20 থেকে 24 লাখ। মাথায় রাখবে, এগুলো ভুল করা যাবে না। আচ্ছা, এখন আসি আমরা নেফ্রন নিয়ে বিস্তারিত পড়বো, ঠিক আছে। এবং এই নেফ্রনটা তোমাদের পরীক্ষার জন্য এটাও 5 স্টার, মাথায় রাখবা, পুরোপুরি পড়তে হবে। তাহলে একটা নেফ্রন কি কি দিয়ে গঠিত? রেনাল কর্পাসল, বা এটা একটা নাম আছে মালপিজিয়ান অঙ্গ। বিজ্ঞানে মালপিজি এই জিনিসটা উদ্ভাবন করছে, দ্যাটস এটার নাম কি? মালপিজিয়ান অঙ্গ বা রেনাল কর্পাসল। আর হচ্ছে রেনাল টিবিউল। মাথায় রাখবে ভাই, রেনাল টিবিউল আর কালেক্টিং টিবিউল সেম জিনিস না, ঠিক আছে। রেনাল টিবিউল মূত্রগুলোকে তৈরি করে কালেক্টিং টিবিউলে পাঠিয়ে দেয়। এরকম অনেকগুলো নেফ্রন থেকে মূত্র তৈরি হয়ে বিভিন্ন কালেক্টিং টিবিউলে চলে আসে। পরে ওই কালেক্টিং টিবিউলগুলো আলটিমেটলি কই মুক্ত হয়? সবগুলা নিয়ে আমাদের পেলভিসও মুক্ত হয়, ঠিক আছে, ঠিক আছে। তাহলে রেনাল টিবিউল আর কালেক্টিং টিবিউল সেম জিনিস না। তাহলে একটা কি রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ, আর একটা কি রেনাল টিবিউল। এখন আমরা পড়বো প্রত্যেকটা আরও আলাদা। যেমন রেনাল কর্পাসল, ওই রেনাল কর্পাসলকে আমরা আবার দুই ভাগে ভাগ করবো। কি কি? একটা হচ্ছে গ্লুমেরুলাস, একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। কি নাম? একটু মুখস্থ করো। একটা হচ্ছে গ্লুমেরুলাস, একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এই দুইটা অংশ, ঠিক আছে। তাহলে গ্লুমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল এগুলো কি এবং এগুলো কি কাজ করে বিস্তারিত পড়াবো, কোনো সমস্যা নাই। জাস্ট জেনে রাখো, বোমেন্স ক্যাপসুলটা গ্লুমেরুলাসকে বেষ্টন করে রাখে, অর্থাৎ ঘিরে রাখে। এখন আসি বোমেন্স ক্যাপসুলটা কি, এটা কতে আসবে। বোমেন্স ক্যাপসুল হচ্ছে আমাদের 2 স্তর বিশিষ্ট পেয়ালার মতো, এই যে পেয়ালার মতো একটা প্রসারিত অংশ, সেটাকে আমরা কি বলি? গ্লুমেরুলাস, না বোমেন্স ক্যাপসুল বলবো, ঠিক আছে। আচ্ছা, এখন গ্লুমেরুলাস কি? গ্লুমেরুলাস হচ্ছে একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি, ঠিক আছে। একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে আমার কি তৈরি? গ্লুমেরুলাস তৈরি। এবং ওই গ্লুমেরুলাসকে কে ঢেকে আছে? আমাদের বোমেন্স ক্যাপসুল পেয়ালার মতো একটা অংশ ঢেকে আছে। দেখি তো মিলে কিনা, চিত্র দেখে আসো। এই যে চিত্রটা দেখো, ঠিক আছে, চিত্রটা একটু দেখা ট্রাই করো, ভালো করে বোঝার ট্রাই করো। আমি এটাতে সবগুলো বুঝাই দিচ্ছি। তাহলে ভাইয়া, আমরা এই যে তোমাকে আমি ছোট করে একটা চিত্র আমি তোমাকে দেখাইছিলাম না, এটাই বেসিক্যালি আমার ইউরিনিফেরাস নালিকা। তার মধ্যে আমার কি আছে? এই যে এগুলো হচ্ছে একটা নেফ্রন, ঠিক আছে। এখন এটাকে আরেকটু জুম করতেছি, এটাকে একটু জুম করছি, এটাকে আরেকটু জুম করি। তাহলে এই যে টোটাল অংশটা, এটা তোমার মাস্ট,
এই চিত্রটা পরীক্ষায় মাস্ট আঁকতে হবে। এটা কি একটা নেফ্রনের চিত্র, ঠিক আছে, এটা একটা নেফ্রনের চিত্র। তাহলে নেফ্রনের চিত্র অবশ্যই জানা লাগবে। এই যে নেফ্রনটা, এটা দুইটা ভাগে ডিভাইডেড, হচ্ছে রেনাল কর্পাসল আর একটা রেনাল টিভিউল। এই যে এই পার্টটা হচ্ছে রেনাল কর্পাসল, আর এখান থেকে এই যে এখান থেকে আমার কিছু রয়েছে পুরোটা রেনাল টিভিউল, এবং এখানে টিভিউলটা শেষ। এখান থেকে জিনিসটার নাম কি? সংগ্রাহী নালিকা। এই যে দেখো সংগ্রাহী নালিকার মধ্যে অনেকগুলো নালী দেখতেছি না, তার মানে ও বিভিন্ন নেফ্রন থেকে মূত্রটাকে কালেক্ট করে আলটিমেটলি এদিকে নামায় ফেলবে, ঠিক আছে। এটা হচ্ছে কালেক্টিং টিভিউল বা সংগ্রাহী নালিকার কাজ, ঠিক আছে। তাহলে আমরা এগুলা নিয়ে আলোচনা করি আগে। তাহলে কি আছে? রেনাল কর্পাসল এবং রেনাল টিভিউল। এই যে রেনাল কর্পাসলটা আবার দুইটা ভাগে ডিভাইডেড। এখানে আমরা দেখতেছি পেয়ালার মতো যে প্রসারিত অংশ, তার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল, আর তার মাঝখানে লাল লাল আমরা কৈশিক জালিকা দেখতেছি, এগুলোর নাম গ্লুমেরুলাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কাজ কিভাবে করে? তাহলে যে ধমনী, মাথা রাখবার, ঢুকে মানে হচ্ছে অ্যাফারেন্ট, মানে কোন একটা অর্গানের ভিতর ঢুকবে মানে সেটা হচ্ছে অ্যাফারেন্ট, অ্যাফারেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর বের হচ্ছে মানে, অর্থাৎ ওখান থেকে বের হয়ে যাচ্ছে মানে জিনিসটার নাম কি? ইফারেন্ট। তাহলে ইফারেন্ট মানে হচ্ছে বের হয়ে যাচ্ছে, আর তোমার অ্যাফারেন্ট মানে হচ্ছে ঢুকতেছে, ঠিক আছে ভাই, এগুলা মনে থাকবে। আচ্ছা, তাহলে অ্যাফারেন্ট ধমনীটা আমার কই মধ্যে ঢুকবে? অ্যাফারেন্ট ধমনীগুলা গ্লুমেরুলাসে প্রবেশ করবে এবং করে অনেকগুলা কি কৈশিক জালিকায় ডিভাইডেড হবে, হয়ে ইফারেন্ট ধমনী হয়ে চলে যাবে। তাহলে অ্যাফারেন্ট ধমনীটা অনেকগুলা কৈশিক জালিকা হয়ে গ্লুমেরুলাস তৈরি করবে এবং তারপর ইফারেন্ট ধমনী হয়ে চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার গ্লুমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল আমি পড়ে ফেলছি। এবার আসি আমরা রেনাল টিভিউল, তাই না? রেনাল টিভিউলের আবার তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিভিউল, আমি ইংলিশে লিখবো, বাংলায় লিখবো, ঠিক আছে। প্রক্সিমাল, কারণ তোমার ইংলিশটাও জানা লাগবে, এখন থেকে জেনে রাখো, তাহলে পরবর্তীতে তুমি যদি এভাবে লেখো পরীক্ষায় তুমি নাম্বার বেশি পাবা। আর বাংলাটা তো অবশ্যই বুঝাবোই। সেকেন্ড হচ্ছে আমাদের হ্যানলির লুপ, থার্ড নাম্বারটা হচ্ছে আমাদের ডিস্টাল কনভুলেটেড টিভিউল, ডিস্টাল কনভুলেটেড টিভিউল, ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা তিনটা জিনিস দেখতেছি, এগুলো কিসের অংশ? রেনাল টিভিউলের তিনটা পার্ট। এবার আসে আমরা ওগুলো বাংলা পড়ি। বাংলা মানে কি? প্রক্সিমাল মানে নিকটবর্তী, কনভুলেটেড মানে হচ্ছে কি? পেঁচানো, টিভিউল মানে হচ্ছে নালিকা। তাহলে যেখান থেকে যে বোমান্স ক্যাপসুল যেখান থেকে শেষ হয়েছে না, সেখান থেকে আমার এই যে জিনিসটা এইখান থেকে শুরু করে এটুক পর্যন্ত, এটাকে আমরা কি বলবো? নিকটবর্তী পেঁচানো নালিকা বা ইংলিশে প্রক্সিমাল কনভুলেটেড টিভিউল। সেখান থেকে দেখতেছি সোজা নেমে গেছে, সেটার নাম কি? এই যে এটুক পর্যন্ত, সেটার নাম কি? হ্যানলির লুপ। বিজ্ঞানী হ্যানলি এই জিনিসটা আবিষ্কার করছে, দেড়শো, এটার নাম কি? হ্যানলির লুপ। এই যে এখান থেকে জিনিসটা শেষ হয়ে গেছে, তারপর সোজা এদিকে এসে তোমার সংগ্রাহী নালিকায় মুক্ত হয়েছে। এই যে এটার নাম কি? ডিস্টাল কনভলিউটেড টিভিউল। ডিস্টাল মানে কি? দূরবর্তী, তাই না? এই যে এখান থেকে এটা দূরবর্তী না, দ্যাটস দূরবর্তী পেঁচানো নালিকা কিংবা প্রান্তীয় পেঁচানো নালিকা। তাহলে আমরা নেফ্রনের চিত্রটা পারবো এক্সাক্ট এম করে? নেফ্রনের চিত্রটা তোমার পরীক্ষায় আঁকা লাগবে, ঠিক আছে, আঁকা এইভাবে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো রেনাল ধমনী থেকে সৃষ্ট, ওই যে দেখলাম না আমরা ভাইয়া, রেনাল ধমনী বৃক্কের মধ্যে প্রবেশ করতেছে, রেনাল শিরা বের হচ্ছে, তাই না? আচ্ছা, রেনাল ধমনীটা বৃক্কের মধ্যে গিয়ে নেফ্রনের কাছাকাছি গিয়ে সেটা অ্যাফারেন্ট আর্টারিওল ক্যাপসুলের ভিতরে ঢুকে প্রায় 50টি কৈশিক নালিকা তৈরি করে। ওই যে এরকম করে করে দেখো না জালের মতো, এগুলো এখানে বেসিক্যালি 50টা কৈশিক নালিকা থাকে। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তজালিকা তৈরি করে। এইসব জালিকার কৈশিক নালিকাগুলো আবার একত্রিত হয়ে ইফারেন্ট আর্টারিওল তৈরি হয়। তার মানে এদিক দিয়ে ঢুকছে 50টা, ঢুকছে, ঢুকে তারা অনেকগুলো সূক্ষ্ম কৈশিক জালিকা তৈরি করছে, আবার এগুলো আবার পরবর্তীতে মিলে আবার এদিকে বের হয়ে গেছে। তাহলে যেটা বের হয়েছে সেটা হচ্ছে ইফারেন্ট, আর যেটা ঢুকছে সেটা হচ্ছে অ্যাফারেন্ট, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবং লাস্টলি ক্যাপসুল থেকে বেরিয়ে আসে, ইফারেন্টটা ক্যাপসুল থেকে লাস্টলি বেরিয়ে আসে, ঠিক আছে, একটু তো বুঝতে পারছি। আচ্ছা, গ্লোমেরুলাস, ওই যে যেটা বললাম না তোমার, এই যে তোমার যেটা 50টা কৈশিক নালিকা নিয়ে গ্লোমেরুলাস যে তৈরি হইলো, বা তার নিচে কি আছে? বোমেন্স ক্যাপসুল আছে। তাহলে এই যে গ্লোমেরুলাসটা বেসিক্যালি কি হিসেবে কাজ করে? খুবই গুরুত্বপূর্ণ, এটা ক্ষতে আসবে। গ্লোমেরুলাস বলতে কি বুঝো? কতে আসবে, ক্ষতে আসবে, ঠিক আছে। গ্লোমেরুলাস হচ্ছে ছাঁকুনির মতো কাজ করে। ওই যে আমরা দেখি না আম্মুরা হচ্ছে কি চা ছাকার জন্য একটা ছাঁকুনি ইউজ করে, যেখানে চা পাতাগুলো আটকায় যায় এবং কি চায়ের যে রসগুলা সেগুলো কি নিচে কাপের মধ্যে চলে যায়, লিকারটা নিচে চলে যায়, তাই না? এটাও ঠিক সেম হিসেবে কাজ করে। এখানে এই যে গ্লোমেরুলাস, সেটা হচ্ছে একটা ছাঁকুনির মতো কাজ করবে। ছাঁকুনির মতো কাজ করার ফলে রক্ত থেকে পরিশ্রুত তরল তৈরি করবে, ঠিক আছে। তার মানে কাজ কিভাবে করতেছে? ধরো এই যে ভাই, আমি যদি তোমাকে দেখাই চিত্রটা, এখানে কোন চিত্র আছে? আচ্ছা, এই চিত্রটা দিয়ে একটু বোঝানোর ট্রাই করি, সরি, এটা দিয়ে।
তাহলে আমরা দেখতেছি ভাইয়া এই যেখানে আমাদের এটা হচ্ছে আমাদের ধমনী দিয়ে ঢুকতেছে কি এফারেন্ট আর্টারিওল দিয়ে এখানে 50টা কৈশিক নালিকা তৈরি করছে। তাহলে হয়টা কি এই যে এফারেন্ট যে আর্টারিওল আছে এখানের মধ্যে কি আছে ইউরিয়া এবং অন্যান্য বিভিন্ন রকম বর্জ্য পদার্থ আছে, তাই না? আমরা তো জানি রেনাল ধমনীর মধ্যে কি আছে অক্সিজেনও আছে, কিন্তু তার সাথে সাথে আরও বিভিন্ন রকম কি আছে বর্জ্য পদার্থ আছে। তাহলে ওই বর্জ্য পদার্থ সহ নিয়ে জিনিসটা এফারেন্ট আর্টারিওল হয়ে প্রবেশ করবে, গ্লোমেরুলাসে প্রবেশ করবে, ঠিক আছে? এখন গ্লোমেরুলাসের মধ্যে যে বোমেন্স ক্যাপসুল আছে এটা হচ্ছে কি হিসেবে কাজ করে, একটা এটা হচ্ছে আমাদের ছাঁকুনি টাইপের কাজ করে, ঠিক আছে? গ্লোমেরুলাসটা বেসিক্যালি কিসের মতো কাজ করবে, ছাঁকুনির মতো কাজ করবে। এবং এই যে তোমার বোমেন্স ক্যাপসুল দিয়ে তোমার নিকটবর্তী যে পেঁচানো নালিকা এখানের মধ্যে আমার কি পাঠিয়ে দিবে, এখানের মধ্যে আমার ওই যে বর্জ্য পদার্থ আছে না, বর্জ্য পদার্থযুক্ত যে পানি সেটাকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? এখন সেটাকে পাঠানোর পরে যে পরিশ্রুত যে রক্ত সেটা এদিকে ইফারেন্ট হয়ে চলে যাবে, আবার রক্তে চলে যাবে, ঠিক আছে? তাহলে মেইনলি কি হলো, এফারেন্ট আর্টারিওল দিয়ে গ্লোমেরুলাসে আসলো, এই গ্লোমেরুলাস হচ্ছে একটা ছাঁকুনির মতো কাজ করে। দ্যাট মিনস ওই যে রক্তের মধ্যে যেসব বর্জ্য পদার্থ আছে লাইক ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন জিনিসগুলোকে সে কী করবে, বোমেন্স ক্যাপসুল হয়ে আমার নিকটবর্তী পেঁচানোবর্তী নালিকায় পাঠিয়ে দিবে। এরপর তাহলে কী হলো, রক্তটা পরিশ্রুত হয়ে গেল বা পরিষ্কার হয়ে গেল। ওই রক্তটা আমাদের ইফারেন্ট আর্টারিওল হয়ে আবার কই চলে যাবে, আবার আমাদের রক্তের মধ্যে চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি। তার মানে আলটিমেটলি আমাদের বোমেন্স ক্যাপসুল হয়ে নিচে কি থেকে গেছে আমাদের বর্জ্য পদার্থগুলো, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলা, ঠিক আছে? কিন্তু ভাইয়া এখানে কি শুধুমাত্র বর্জ্য থাকবে না, এখানে বর্জ্যের সাথে অনেকগুলা ভালো পদার্থ থাকবে, ঠিক আছে? এখন ওই যে ভালো পদার্থগুলোকে ওগুলাকে আমার আবার কি করতে হবে, রক্তের মধ্যে ফেরত দিয়ে দিতে হবে না? আমি তো শুধুমাত্র বর্জ্য পদার্থকে কি করব, দেহ থেকে বের করে দিব। কিন্তু আমি যদি বর্জ্য পদার্থকে বের করতে গিয়ে দেহ থেকে ভালো পদার্থগুলোকে অর্থাৎ আমি পুষ্টিগুলোকে যদি বের করে দিই তাহলে কি হবে, হবে না। আমার শুধুমাত্র বর্জ্যকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে রক্তের মধ্যে যেসব ভালো পদার্থ আছে সেগুলোকে আমার কি করবে, আবার রক্তে ব্যাক করবে। তাহলে ভাইয়া এটা আমরা বুঝতে পারছি না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর যে বর্জ্য পদার্থগুলো আছে এই যে দেখো, বর্জ্য পদার্থ মানে কি, রক্ত থেকে ইউরিয়া, ইউরিয়ার সাথে আবার পানি আছে, পানির সাথে আবার ভালো পদার্থ যেমন গ্লুকোজ, ভালো পদার্থ খনিজ লবণ, এগুলো কই প্রবেশ করতেছে, বৃক্ক নালিকা। বৃক্ক নালিকা মানে কি, ইংলিশে কি পড়ছিলাম, রেনাল টিউবিউলে, অর্থাৎ আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে প্রবেশ করতেছে, এই যে এখানে, এই যে এটাতে। বুঝতে পারছি? ইউরিয়া এখানে হচ্ছে ইউরিয়াটা বর্জ্য পদার্থ, আরগুলোকে একটাও বর্জ্য পদার্থ না। আর সবগুলো আমার কি উদ্ভিদ বা প্রাণীর জন্য অবশ্যই দরকার আছে। তার মানে আমার এই যে পানি, এই যে গ্লুকোজ, এই যে খনিজ লবণ, এগুলোকে আবার কি করতে হবে, এই যে বৃক্ক নালিকা থেকে আবার রক্তে পাঠিয়ে দিতে হবে না, কারণ এগুলো তো আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আমার এগুলোকে কি করতে হবে, বৃক্কর যে আপাতত যে মূত্র তৈরি করছে ওই মূত্র থেকে এসব যে পুষ্টি উপাদান এগুলোকে আবার রক্তে ফেরত দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে ভাইয়া রক্তে ফেরত দেওয়ার কাজটা করতেছে, এই যে দেখো নিকটবর্তী পেঁচানোবর্তী নালিকার লাস্টে পার্ট থেকে যেখানে তীর চিহ্ন দেখতেছো, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের এই যে পুষ্টি পদার্থ যেগুলো আছে না, এগুলো আবার রক্তের মধ্যে ফেরত দিয়ে দিচ্ছে। এই যে দেখেন লেখা আছে গ্লুকোজ এবং প্রয়োজনীয় যেসব খনিজ লবণ সেগুলো আবার রক্তে প্রত্যাবর্তন করতেছে, কারণ এদের তো আবার ফেরত যাইতে হবে, তাই না? আমি তো শুধুমাত্র বর্জ্য পদার্থকে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে মোটামুটি এইটুকু জিনিসটা শেষ হয়ে গেল। এরপর এটা কি আছে, এটা হচ্ছে হ্যানলির লুপ। এই হ্যানলি লুপের মধ্যে ঘোরানো কি থাকে, কৈশিক জালিকার অনেকগুলো লেয়ার থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে তোমার হ্যানলি লুপটা কি করতেছে, মেইনলি পানি, এই যে তোমার আমাদের বৃক্কের মধ্যে যে পরিশ্রুত হয়ে বৃক্কের মধ্যে যে বৃক্ক নালিকার মধ্যে যে বর্জ্য পদার্থ ঢুকছে, বর্জ্য পদার্থের সাথে বিভিন্ন রকম পানিও আছে না, যে পানিটা আমাদের শরীরের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে ওই পানিটাকে আবার কি করতে হবে, রক্তের মধ্যে ফেরত দিতে হবে। এটা কে করবে, এটা হচ্ছে বেসিক্যালি মানে পানিকে রক্তের মধ্যে ফেরত দিয়ে দেয়, সেটাকে হ্যানলির লুপ। তাহলে হ্যানলি লুপের মধ্যে কি হবে, বৃক্ক নালিকা থেকে রক্তে প্রয়োজনীয় পানির প্রত্যাবর্তন করবে, ঠিক আছে? তারপর আসতেছি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের মধ্যে দুইটাই হয়। কি দুইটাই হয়, এটাতে টিউবুলার অ্যাবজর্পশনও হয়, টিউবুলার সিক্রেশনও হয়। অর্থাৎ টিউবুলার সিক্রেশন মানে কি, টিউবুল থেকে ক্ষরণ করা। কি ক্ষরণ করা, প্রয়োজনীয় যেসব আমার রাসায়নিক পদার্থ, প্রয়োজনীয় যে সঞ্চিত পদার্থ যেগুলো আমার শরীরের জন্য লাগবে, যেমন গ্লুকোজ, পানি, তাই না? এগুলাকে আবার কি করবে, দেহ থেকে এই যে তোমার বৃক্ক নালিকা থেকে বের করে রক্তে পৌঁছায় দেবে, যাতে শরীর এগুলাকে ইউজ করতে পারে। শুধু এটা করবে না, সে আরও কি করবে, টিউবুলার অ্যাবজর্পশনও করবে। যেমন এই যে তোমার নেফ্রনের আশেপাশে যেসব আমার কি আছে, তরল কিংবা ব্লাড আছে, এই ব্লাডের মধ্যে কি আবার ইউরিয়া থেকে গেছে না অনেকগুলা, যেগুলো আমার কি করতে হবে, আমার তোমার বৃক্ক নালিকার মধ্যে নিয়ে আসা লাগবে, ঠিক আছে? তাহলে ও কি করে, বৃক্ক নালিকার মধ্যে যেসব বর্জ্য পদার্থ, আরও কিছু বর্জ্য পদার্থ আছে, তাদেরকে বৃক্ক নালিকার মধ্যে আবার নিয়েও আসে, আবার এদিকে টিউবুল থেকে ক্ষরণও করে, যেগুলো প্রয়োজনীয় পদার্থ।
তাহলে দুইটা কাজই একসাথে করতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এইসব কাজ শেষ করার পরে আলটিমেট যেটা তৈরি হয়েছে মূত্র, সেটা আমার কই চলে যাবে, সংগ্রাহী নালিকায় চলে যাবে। এভাবে বিভিন্ন, এই যে বিভিন্ন রকম দেখতেছি না, পার্ট দেখতেছি না এগুলা, তাহলে বিভিন্নগুলো নেফ্রন, অনেকগুলো নেফ্রন থেকে এরকম যে মূত্রটা ওইটা তৈরি হয়ে কই আসবে, সংগ্রাহী নালিকা আসবে। সংগ্রাহী নালিকা থেকে এগুলো কই মুক্ত হবে, বৃক্কের পেলভিসও মুক্ত হবে, অর্থাৎ ফাঁকা যে গহ্বর ওখানে মুক্ত হবে, ওখানে সবগুলো জমা হয়ে আলটিমেটলি ইউরেটার হয়ে মূত্রথলিতে চলে যাবে। আমার কথা বুঝতে পারছি ভাইয়া? এটা হচ্ছে আমার টোটাল কিসের প্রসিডিওর, নেফ্রনের কাজের প্রক্রিয়া, ঠিক আছে। নেফ্রন এভাবে কাজ করে, ঠিক আছে ভাইয়া। নেফ্রন কিভাবে কাজ করে পারবা? ইনশাল্লাহ পারবো। তাহলে নেফ্রনের চিত্রটা আমার খুব ভালো করে কিন্তু আঁকা লাগবে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ভাই দেখো, এই যে তোমার বললাম না, এই যে আলট্রাফিল্ট্রেট, আলট্রাফিল্ট্রেট মানে তোমার গ্লোমেরুলাস ছাঁকনির মাধ্যমে যে পরিশ্রুত তরলটা তৈরি করে তার নাম হচ্ছে আলট্রাফিল্ট্রেট। ইংলিশে লিখে দিয়ে সমস্যা নাই, আলট্রাফিল্ট্রেট, ঠিক আছে। এই আলট্রাফিল্ট্রেটটা কিভাবে তৈরি হয়? আলট্রাফিল্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে। এই আলট্রাফিল্ট্রেশন প্রক্রিয়াটা কে করে? বৃক্কের গ্লোমেরুলাস করে, পারবো। আচ্ছা, এই যে তোমার আলট্রাফিল্ট্রেটটা, এটার মধ্যে কি শুধুমাত্র মূত্র? না, এটা হচ্ছে ইনিশিয়াল মূত্র। ইনিশিয়াল মানে হচ্ছে প্রারম্ভিক মূত্র। ওই মূত্রের মধ্যে অনেকগুলো পুষ্টি উপাদান আছে। ওই পুষ্টি উপাদান যেমন গ্লুকোজ কিংবা পানি, ঠিক আছে, এই যে তোমার খনিজ লবণ, এগুলোকে আবার কি করা লাগবে? রক্তে ফেরত দিয়ে দেওয়া লাগবে। এই কাজটা কে করতেছে? রেনাল টিউবিউলের মধ্যে হচ্ছে, তাই না? প্রক্সিমাল যে কনভলিউটেড টিউবিউল কিংবা নিকটবর্তী যে পেঁচানো নালিকা, সেখানে কি হচ্ছে? সেখানে আমাদের কি হচ্ছে? আমাদের এই যে তোমার যেসব গুরুত্বপূর্ণ পদার্থ যেমন গ্লুকোজ, পানি, এগুলো হচ্ছে আমার আবার রক্তে ফেরত যাচ্ছে, বা যাকে আমরা শুদ্ধ ভাষায় বললে কি হয়, রক্তে প্রত্যাবর্তন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার রক্তের মধ্যে অনেকগুলো আবার বর্জ্য থেকেও গেছে, তাই না? ইউরিয়া, ইউরিক অ্যাসিড বাদে আরও বিভিন্ন রকম বর্জ্য রক্তের মধ্যে থেকে গেছে। এগুলো আবার কই চলে আসবে? এগুলো আবার আমাদের মূত্রে চলে আসবে, ঠিক আছে। আবার কি হ্যানলি লুপ আছে না? হ্যানলি লুপের মধ্যে কি হচ্ছে? আমাদের মূত্র, অর্থাৎ আপাতত যে আলট্রাফিল্ট্রেট তৈরি হলে ওখানের মধ্যে তো অনেক পানি, তাই না? ওই পানিটা কি করতে হবে? আমার দেহের রক্তের মধ্যে ফেরত দিতে হবে। এটা কে করে? হ্যানলি লুপের মধ্যে জিনিসটা হয়, তাই না? আচ্ছা, এবং ফাইনালি আমার ডিস্টাল কনভলিউটেড টিউবিউল কিংবা দূরবর্তী বা প্রান্তীয় যে পেঁচানো নালিকা আছে, সেখানে দুইটাই হচ্ছে, অর্থাৎ সেখানে টিউবিউলের অ্যাবজর্পশনও হচ্ছে, আবার টিউবিউলের সিক্রেশন হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে এত কাজ করার ফলে আলটিমেটলি কি তৈরি হলো? মূত্র তৈরি হলো, যেটা কোথায় যাবে? সংগ্রাহী নালিকায় চলে যাবে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো এখানে লেখছে সব শেষে, অর্থাৎ এত কাজ হওয়ার পরে আলটিমেটলি আমি যে তরলটা পাচ্ছি সেটা হচ্ছে মূত্র, যা সংগ্রাহী নালিকার মধ্যে দিয়ে ইউরেটার হয়ে মূত্রথলিতে জমা হতে থাকে। পুরোপুরি বুঝছি না ভাইয়া? একদমই সিম্পল, এগুলো পড়াশোনাগুলো খুবই ইজি, জাস্ট একটু বোঝার ট্রাই করা, আর কিছু না। আমি প্রত্যেকটা চিত্র তোমাকে ধরায়া সুন্দর করে বোঝাচ্ছি। এই যে এটা অলরেডি আমি অনেক আগে পড়া ফেলছি। তাহলে বোম্যান্স ক্যাপসুলের অঙ্কীয় দেশ থেকে শুরু হয়ে সংগ্রাহী নালিকার আগ পর্যন্ত যে চওড়া নালী, সেটাকে আমরা কি বলতেছি? রেনাল টিউবিউল। এটা কয়ের জন্য লাগবে। এই রেনাল টিউবিউল আবার তিনটা অংশে ডিভাইডেড। কি? নিকটবর্তী পেঁচানো নালিকা, হ্যানলির লুপ, দূরবর্তী বা প্রান্তীয় পেঁচানো নালিকা। পারবো ভাইয়া? আচ্ছা, এগুলোর কাজও কিন্তু তোমাকে আমি অলরেডি পড়াই ফেলছি, ঠিক আছে। এই যে এটা টোটাল প্রসিডিওর কিভাবে কি হচ্ছে, কিভাবে আমার রক্ত থেকে বর্জ্য পদার্থগুলো মূত্রে চলে যাচ্ছে, আবার কিভাবে মূত্রের মধ্যে যেসব আমার প্রয়োজনীয় পদার্থ চলে আসছে, প্রয়োজনীয় পুষ্টি চলে আসছে, সেগুলো আবার কিভাবে রক্ত ফেরত যাচ্ছে, টোটাল প্রসিডিওর হচ্ছে এটা। এবং আলটিমেটলি মূত্রটা কোথায় চলে যাচ্ছে? সংগ্রাহী নালিকায় চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পারবো ভাইয়া? আচ্ছা, এখন আমরা পড়বো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বৃক্কের কাজ কি আছে, ঠিক আছে। বৃক্কের কাজ কি, বুঝতে পারছি? তাহলে বৃক্কের কাজ মানে কি? আমরা সবাই জানি মূত্র ত্যাগ করে, তাই না? মূত্র বৃক্ক ত্যাগ করে, তাই না? আচ্ছা, কত পরিমাণ? 1500 মিলিলিটার, ঠিক আছে, বা 1.5 লিটার। তাহলে একজন সুস্থ মানুষ সে প্রায় একদিনে 1.5 লিটার মূত্র ত্যাগ করবে, ঠিক আছে। আচ্ছা, মূত্রের মধ্যে দিয়ে কি আমাদের শরীর থেকে বের হচ্ছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো মুখস্থ করতে হবে, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, ঠিক আছে, ইত্যাদি। এগুলো সবগুলো হচ্ছে কি? নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ, অর্থাৎ এদের মধ্যে সবার মধ্যে কি আছে? অ্যামাইনো মূলক আছে, ঠিক আছে। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এইসব অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বস্তুগুলো মূত্রের মাধ্যমে অপসারণে বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃক্ক কিডনির ভেতর নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে, অলরেডি আমি পড়ে ফেলছি কীভাবে হচ্ছে। জটিল প্রক্রিয়া আমরা পারি ক্রমাগতভাবে কি তৈরি করে? মূত্র তৈরি করে। উৎপন্ন মূত্র কোথায় জমা হয়? সংগ্রাহী নালিকা হয়ে
পেলভিসে চলে আসে, অর্থাৎ এই যে ফাঁকা গহ্বর, ওখান থেকে ইউরেটার হয়ে যেটা ফানেল আকৃতি একটা প্রশস্ত অংশ, সেটা বেয়ে কোথায় প্রবেশ করে? ইউরেটারে প্রবেশ করে। ইউরেটার থেকে মূত্রটা কই চলে যাবে? মূত্রথলিতে, সেখানে আপাতত জমা থাকবে এবং জমা হইতে হইতে যখন একটা নির্দিষ্ট লিমিট ক্রস করে ফেলবে তখনই আমাদের কি হবে? একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পূর্ণ ফলে মূত্রত্যাগের আমাদের কি হবে? ইচ্ছা জাগবে এবং মূত্রথলির নিচের দিকে অবস্থিত ছিদ্রপথ দিয়ে মূত্রনালীর মাধ্যমে দেহ থেকে এই যে মূত্রটা বাইরে বের হয়ে যাবে। এভাবেই বৃক্ক বা কিডনি মানব দেহ থেকে ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় পদার্থগুলো বের করে দিচ্ছে। এটি হচ্ছে বৃক্কের কাজ। বা পুরাপুরি লিখতে পারবা না, এখান থেকে একটা লাইনও বাদ দিতে পারবে না। লেখাগুলো খুবই ইজি, কিন্তু পরীক্ষার হলে তোমার বাই এনি চান্স বাদ যেতেও পারে, ঠিক আছে? সো যাতে না যায় এটা এনশিওর করতে হবে। আচ্ছা, বৃক্ক কি শুধুমাত্র বর্জ্য পদার্থ বের করে দিচ্ছে? না, বৃক্ক আরও বিভিন্ন লবণ আছে না, এই যে বললাম না, বৃক্কের মধ্যে তোমার আলট্রাফিল্ট্রেটের মাধ্যমে কিন্তু কি বিভিন্ন রকম প্রয়োজনীয় খনিজ লবণও কিন্তু কি মূত্রের মধ্যে চলে যাচ্ছে, তাই না? তাহলে মূত্রের মধ্যে যে প্রয়োজনীয় খনিজ লবণ চলে যাচ্ছে এগুলোকে আবার রক্তের মধ্যে ব্যাগ দিতে হচ্ছে না। সো আলটিমেটলি ইনডিরেক্ট ওয়েতে বৃক্ক কিন্তু আমাদের খনিজ লবণের পরিমাণটা শরীরের মধ্যে নিয়ন্ত্রণ করতেছে। অর্থাৎ খনিজ লবণ মানেই তো আমরা জানি সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদি পরিমাণ নিয়ন্ত্রণ করতেছে। আরও কিছু কাজ আছে, যেমন বৃক্ক কিন্তু আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতেছে, পানি, অম্ল এবং ক্ষারের ভারসাম্য এটা নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি না? এই যে আমি তোমাকে অলরেডি পড়াইছি না, তুমি যদি আমিষ জাতীয় খাবার বেশি খাও তোমার মূত্রটা কিন্তু কী হবে? অম্ল জাতীয় হবে। আর যদি তরকারি জাতীয় খাবার বেশি খাও তাহলে ক্ষারীয় হবে। তারপর মানবদেহের রক্তচাপ কীভাবে নিয়ন্ত্রণ করতেছে? আমরা জানি বৃক্কের প্রত্যেকটা নেফ্রনে যেগুলো তোমার লুপ আছে, হ্যানলির লুপ, ঠিক আছে, কিংবা আমাদের বোমেন্স ক্যাপসুলকে ঘিরে সব জায়গায় কী আছে? অসংখ্য কৈশিক নালিকা আছে, তাই না? এই কৈশিক নালিকায় আমার বেসিক্যালি কী করে? রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটা তোমরা উচ্চ শ্রেণীতে পড়বা, মানে এইচএসসিতে উঠলে পড়তে পারবা। এইচএসসিতে একটা তোমার ব্যারো রিসেপ্টর আছে, ব্যারো রিসেপ্টরের বাংলা কি? যে রিসেপ্টরগুলা আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় অবস্থান করে এবং শরীরের চাপ নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা ব্যারো রিসেপ্টর বলি। এই ব্যারো রিসেপ্টরের মধ্যে একটা ব্যারো রিসেপ্টরের নাম হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এই ব্যারো রিসেপ্টরটা মেইনলি কিডনির মাধ্যমে আমাদের শরীরের মধ্যে রক্তের চাপটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটা একটা জটিল প্রসিডিউর যেটা তোমার এখন লাগবে না, জাস্ট মুখস্থ করো। পানির সাম্যতা বজায় রাখা আমরা সবাই জানি, তাই না? আর এটা হচ্ছে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে? আচ্ছা, এখানে একক কাজ দিচ্ছে, আমরা আশা করি পারবো। বর্জ্য পদার্থ দিচ্ছে, আমরা পারবো। এগুলো একদম ঠুরস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের এই যে রেচন প্রক্রিয়া চ্যাপ্টারের অসমো রেগুলেশন আসছে, যেটা হচ্ছে তোমাদের অনেকের জন্য বোঝা একটু কঠিন, বাট জিনিসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে অসমো রেগুলেশন জিনিসটা কি এবং এটার সাথে আমাদের কিডনি, এটার সাথে সম্পর্ক কি, তাই না? আচ্ছা, তাহলে ভাইয়া আমি অসমো রেগুলেশন মানে কি, আমি কাইন্ড অফ এটাকে যদি আমি ইলাবোরেট করি কিংবা আমি এটাকে যদি ভাঙ্গি, তাহলে একটা জিনিস দেখতে পারতেছি কি, অসমো রেগুলেশন মানে কি? অসমোটিক রেগুলেশন, তাই না? আচ্ছা, সো অসমোটিক রেগুলেশন মানে কি? যে রেগুলেশন সিস্টেমটা নর্মালি অসমোসিসটাকে ইউজ করতেছে, তাই না? আমরা তো সবাই জানি অসমোসিস বা অবিশ্রবণ মানে কি, এটা কীভাবে কাজ করে, এটা আমরা সবাই জানি না? আচ্ছা, তাহলে এখানে ফার্স্ট হচ্ছে আমাদের এই অবিশ্রবণ জিনিসটাকে নিয়ে লেখা হয়েছে এবং আমরা সবাই জানি অবিশ্রবণ চাপটা কি, মানে তোমার কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যে যাত্রা, তাই না? কিংবা আমি যদি নর্মাল ব্যাপনের মতো সংজ্ঞা দিই, সেক্ষেত্রে কিন্তু দ্রবণ ওয়ার্ডটা ইউজ করতে পারবো না, তখন কিন্তু দ্রাবক ইউজ করা লাগবে, ঠিক আছে? অর্থাৎ বেশি দ্রাবক থেকে কম দ্রাবকের দিকে যে যাত্রা তাকে আমরা অবিশ্রবণ বলবো। আচ্ছা, যাই হোক, তাহলে অবিশ্রবণ চাপটা কি? ওই যে যাত্রাটাকে যদি আমি বিঘ্ন করতে চাই, অর্থাৎ যাত্রাটাকে থামানোর জন্য আমার যে চাপটা দেওয়া লাগবে, অর্থাৎ অবিশ্রবণ থামানোর জন্য আমার যে চাপটা দেওয়া লাগবে, দেখো অবিশ্রবণ যে চাপ প্রয়োগ করে দবনের দিক থেকে আমার সেই অবিশ্রবণিক চাপটাকে আমি বন্ধ করার জন্য যেই চাপটা দিতে হচ্ছে, ওই চাপটাকে আমি কি বলবো? আমাদের অবিশ্রবণিক চাপ কিংবা অবিশ্রবণ চাপ। আমরা জানি উদ্ভিদের ক্ষেত্রে এটার গুরুত্ব আমরা ভালো করে পড়ে আসছি, তাই না? আমরা দেখতেছি মূলরুম থেকে কিভাবে পানিটা সে আহরণ করতেছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে? অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। এখন ভাই আমাদের প্রাণী জগতের সাথে এই যে অসমোটিক রেগুলেশন, এটা সম্পর্ক কই বা অসমো রেগুলেশন সম্পর্কটা কই? আচ্ছা, অসমো রেগুলেশন মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে পানি সাম্যতা। কি? আমাদের শরীরের মধ্যে পানি সাম্যতা জিনিসটাকে আমরা কি বলবো? অসমো রেগুলেশন। আচ্ছা, তাহলে এই যে পানি সাম্যতা জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, একদম নর্মাল একটা জিনিস বলি, খুবই মজা দিয়ে তোমাকে জিনিসটা বোঝানোর ট্রাই করি যাতে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারো। ধরো ভাইয়া, তুমি একদিন পানি অনেক বেশি খাইছো, তাহলে তুমি দেখো তোমার মূত্রের কালারটা কাইন্ড অফ সাদা হয়ে গেছে,
ঠিক আছে, এখন কিন্তু রিয়েলিস্টিক পড়াশোনা জানতে হবে। অনেকে দেখা যায় এই যে মূত্র কিংবা ডেফিকেশন এইসব যে শব্দগুলো, এগুলোকে অনেকে এখনো বাচ্চাদের মতো হাস্যকর বিষয় ভাবে, বাট অ্যাকচুয়ালি তুমি যথেষ্ট বড় হয়েছো, তাই না? আচ্ছা, সো যেটা বলতেছি ওইটা বোঝার ট্রাই করো। তাইলে আর যেদিন তুমি একটু পানি কম খাচ্ছ কিংবা ফ্লুইড জাতীয় খাবার একদমই কম খাচ্ছ, দেখা যাচ্ছে ওই দিন তোমার মূত্রের কালারটা একটু বেশি হলুদ হয়ে গেছে, তাই না? একটু হলুদ কালার হয়ে গেছে বেশি। তাহলে এই যে জিনিসটা কি, আমরা জানি হলুদ মানে হচ্ছে ঘনমূত্র, তাই না? হলুদ মানে হচ্ছে তার মূত্রের যে কনসেন্ট্রেশন সেটা বেশি। তাহলে আমি কনসেন্ট্রেশন দিয়ে লিখি। তাহলে কনসেন্ট্রেশন মানে আমরা জানি কনসেন্ট্রেশন মানে কি ঘনত্ব। তাহলে হলুদ বেশি হয়ে যাওয়া মানে কি মূত্রের কনসেন্ট্রেশনটা বেশি, তাই না? আচ্ছা, আর একদমই সাদা টাইপের হয়ে যাওয়া মানে কি মূত্রের কনসেন্ট্রেশন একদম কম। আচ্ছা, এই যে তোমার কাজটা এটা কে করতেছে? এটা অবশ্যই আমার কিডনি করতেছে। কিসের মাধ্যমে করতেছে এটা বুঝাই তোমাকে। আচ্ছা, তুমি এই জিনিসগুলা বুঝার জন্য জাস্ট তোমাকে বুঝাচ্ছি। তুমি পরীক্ষা খাতা এগুলো যদি লেখো তাহলে তোমার নাম্বারের পরিমাণ অনেক বেড়ে যাবে, এটা আমি শিওর তোমাকে বলতে পারি। কিন্তু যদি তোমার ভাই জিনিসটা কঠিন মনে হয় তাহলে তুমি জাস্ট এটা বুঝো, আমি যেটা বুঝাচ্ছি ওইটা বোঝার দরকার আছে, বাট এটা পরীক্ষার খাতায় লেখার অতটাও দরকার নাই। আচ্ছা, বাট তোমার জন্য জিনিসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন থেকে যদি জিনিসটা বুঝে নাও, ইন্টার লাইফে জিনিসটা খুবই ইজি হবে। আসি, একটা আমাদের খুবই বিশেষ একটা হরমোন আছে, তার নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আমাদের কিডনির সাথে কোন হরমোনটা জড়িত? তোমাকে এটা পরীক্ষা আসতে পারে। আনসার কি হবে? অ্যান্টি ডাইউরেটিক হরমোন অথবা অ্যাডিএইচ, সংক্ষেপে হচ্ছে অ্যাডিএইচ, আর ইংলিশের নামটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ঠিক আছে? হরমোন বা সংক্ষেপে বললে অ্যাডিএইচ। আচ্ছা, এই হরমোনটা কোথায় অবস্থান করে? কিডনিতে না ভাইয়া, এই হরমোনটা অবস্থান করে আমাদের মস্তিষ্কে। মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড, সবাই নাম শুনছি না? আমাদের যে গ্ল্যান্ডটা হচ্ছে সবচেয়ে প্রভু, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে প্রভু গ্রন্থি, ঠিক আছে, মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ এই গ্ল্যান্ডটা বাকি সব গ্ল্যান্ডের কার্যক্ষমতা এগুলো নিয়ন্ত্রণ করে। ওই যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের অ্যাডিএইচ নামের একটা হরমোন রিলিজ হয়, যেটা আমরা জানি হরমোন কিভাবে রিলিজ হয়। হরমোন হচ্ছে একটা তোমার নির্দিষ্ট একটা গ্ল্যান্ড থেকে রিলিজ হয়ে কই চলে যায়? ব্লাডে চলে যায়। কই চলে যায়? ব্লাডে চলে যায়, এবং ব্লাডের মাধ্যমে সে ওই ইফেক্টর অর্গানের কাছে চলে যায়। ইফেক্টর অর্গান মানে কি? সাপোজ অ্যাডিএইচ কার উপর কাজ করবে? সে হচ্ছে কিডনির উপর কাজ করবে। তাহলে সে ব্রেন থেকে রিলিজ হয়ে ব্লাডের মাধ্যমে কই চলে যাবে? কিডনিতে চলে যাবে, ঠিক আছে? তাহলে ভাই আগে মুখস্থ করো, তাহলে হরমোনটার নাম কি? অ্যাডিএইচ কিংবা অ্যান্টি ডায়োরেটিক হরমোন। এবং এই হরমোনটা আমাদের বেসিক্যালি এই যে অসমোরেগুলেশন প্রসেস এটাকে নিয়ন্ত্রণ করে। আমরা তো জানি অসমোরেগুলেশন মানে কি? দেহের মধ্যে পানি সাম্যতা বজায় রাখা। পানি সাম্যতা বজায় রাখা মানে কি? খুবই সিম্পলি বোঝাই, যেদিন তুমি পানি অনেক বেশি খাচ্ছ ওই দিন তোমার মূত্র বেশি বের করা লাগবে, যেদিন তুমি পানি কম খাচ্ছ ওই দিন তোমার মূত্র কম বের করা লাগবে। এটাই না ভাইয়া? এটাই তো কারণ, যেদিন তুমি নর্মালি পানি কম খাচ্ছ ওই দিনে যদি তোমার নর্মাল ডে এর মতো যদি পানি বের হতে থাকে, তাহলে তো তোমার শরীরের মধ্যে কি হবে? পানি শূন্যতা হবে, যেটা তোমার শরীর করতে চাইবে না। কারণ পানি শূন্য হওয়া মানে কি? আলটিমেটলি তোমার পানি শূন্য হইতে হইতে একটা স্টেজে ডায়রিয়া হচ্ছে, এবং আলটিমেটলি কিন্তু ডেথ পর্যন্ত পৌঁছাতে পারে। সো এই জিনিসটা আমাদের শরীরের একটা অটোমেটিক মেকানিজম আছে, যার মাধ্যমে সে নিজে নিজেই কি করে এটাকে কন্ট্রোল করতে পারতেছে। আমার কথা বুঝতে পারছো না? আচ্ছা, এবার বুঝাই জিনিসটা কিভাবে হচ্ছে। খুবই সিম্পল একটা জিনিস এবং খুবই মজার একটা জিনিস, ঠিক আছে? আসি, দেখো, তাহলে ভাইয়া ধরো আমাদের কোন একটা কারণে, সাপোজ আমাদের কোন একটা কারণে আমি হচ্ছে আজকে ধরো পানি একদম কম খাইলাম। সাপোজ আমি একটা জার্নিতে বেরোচ্ছি, সো আমি পানি একদম কম খাইলাম। তাহলে আমার শরীরের মধ্যে হবে কি? আমার মূত্রের কালারটা একদম হলুদ কালার হয়ে যাচ্ছে, তাই না? কেন? কারণ মূত্র বেশি ঘন হয়ে গেছে, ঠিক আছে? এটা কেন হচ্ছে? মূত্র বেশি ঘন হওয়া মানে কি? আমার মূত্রের পরিমাণ কমে গেছে, তাই না? আচ্ছা, এটা কেমনে হচ্ছে? দেখো, আমার যেদিন আমি কি খাচ্ছি, আমি পানি একদম কম খাচ্ছি, ওই দিন আমার ব্রেন থেকে কি রিলিজ হচ্ছে? আমার ব্রেনের, আমি সুন্দর করে লিখি, আমার ব্রেনের মধ্যে যে গ্ল্যান্ড থেকে আমাদের অ্যাডিএইচটা নিঃসরিত হয় তার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। যে গ্রন্থিটাকে কি বলা হয়? প্রভু গ্রন্থি, ঠিক আছে? কারণ এটা সবার যে তোমার কাজ এগুলো নিয়ন্ত্রণ করতেছে। তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে কে রিলিজ হচ্ছে? অ্যাডিএইচ। আমি শর্ট ফর্মে লিখি অ্যাডিএইচ। এটা কই যাচ্ছে? এটা ব্লাডের মাধ্যমে কই চলে যাচ্ছে? ব্লাডের মাধ্যমে আমাদের কিডনিতে চলে যাচ্ছে, ঠিক আছে? এটুক বুঝতে পারছি না? আচ্ছা, এটুক তো আমরা সবাই বুঝতে পারছি। এখন এই যে পিটুইটারি গ্ল্যান্ডটা অ্যাডিএইচের মাধ্যমে ব্লাড হয়ে কিডনিতে গেছে। আমরা ভাইয়া কিডনিতে মনে ছিল দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা হচ্ছে রেনাল টিবিউল, তাই না? আচ্ছা, তাহলে রেনাল কর্পাসলটা কি তৈরি করতেছে? আপাতত একটা আলট্রা ফিল্ট্রেট তৈরি করতেছে, কিংবা আপাতত একটা মূত্র, ঠিক আছে? আপাতত একটা ইনিশিয়াল একটা মূত্র তৈরি করতেছে, যেটা আবার রেনাল টিবিউল দিয়ে যাওয়ার সময়, অর্থাৎ কি করে রেনাল টিবিউল দিয়ে গিয়ে কই পৌঁছায়? কালেক্টিং টিবিউল কিংবা সংগ্রাহী নালীকে পৌঁছাচ্ছে না? তাহলে রেনাল কর্পাসল থেকে আপাতত যে মূত্রটা তৈরি হইলো সেটা রেনাল টিবিউল হয়ে কালেক্টিং ডাক্টসে কিংবা সংগ্রাহী নালিকা যাওয়ার মুহূর্তে অনেক জায়গায় আবার কি হয়? রিঅ্যাবজর্পশন হয় না? কি হয়? এটার নাম কি? রিঅ্যাবজর্পশন। রিঅ্যাবজর্পশন মানে কি?
এটাকে কেন রিঅ্যাবজর্পশন বলতেছে? কারণ ভাই অলরেডি একবার তো অ্যাবজর্পশন হয়ে গেছে। কোথা থেকে? ওই যে গ্লোমেরুলাস থেকে কি বোমেন্স ক্যাপসুল হয়ে কি অলরেডি একবার কি পরিশ্রুত হয়ে গেছে না, অলরেডি একবার অ্যাবজর্পশন হয়েছে না। এখন রিঅ্যাবজর্পশন মানে কি, ওই যে তোমার কিডনির যে টিউবিউল আছে, কিডনির যে রেনাল টিউবিউল আছে, সেখান থেকে আবার ব্লাডে পৌঁছায় দেয়া। অর্থাৎ প্রথমবার ইনিশিয়ালি কি হচ্ছিল, অ্যাবজর্পশন হচ্ছিল। অ্যাবজর্পশন মানে কি, ব্লাড থেকে কিডনিতে আসছে, পরবর্তীতে আবার কিডনির যে রেনাল টিউবিউল আছে সেখান থেকে যে তোমার গুরুত্বপূর্ণ যেসব পদার্থ পড়াইছি না, যেমন পানি, গ্লুকোজ কিংবা অ্যামাইনো অ্যাসিড, যেসব কিছু গুরুত্বপূর্ণ পদার্থ আছে যেগুলো আমাদের শরীরে দরকার, কিন্তু কিডনিতে আপাতত এগুলো মূত্রের সাথে মিশে গেছে, এখন ওগুলোকে কি করতে হবে, আবার ব্লাডে পৌঁছে দিতে হবে, তাই না? ওই কাজটা হচ্ছে আবার রিঅ্যাবজর্পশন করা। অর্থাৎ কি, আমাদের রেনাল যে টিউবিউল আছে সেখান থেকে আমার যে মূত্রের মধ্যে যে গুরুত্বপূর্ণ উপাদান কিংবা পানি, ওটাকে আবার কোথায় পৌঁছায় দেয়া, ওটাকে আবার ব্লাডে পৌঁছায় দেয়া। একটু তো বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এই অ্যাডিএসটা কি করে জানো? অ্যাডিএসটা মাথায় রাখবা, অ্যাডিএসটা হচ্ছে আমাদের রিঅ্যাবজর্পশন বাড়ায়। তাহলে অ্যাডিএস কি করে? অ্যাডিএস হচ্ছে রিঅ্যাবজর্পশন বাড়ায়। অ্যাডিএস কি করে? অ্যাডিএস রিঅ্যাবজর্পশন বাড়ায়, মাথায় রাখবা। এটা কিভাবে বাড়ায়? এটা হচ্ছে রেনাল যে টিউবিউলগুলো আছে না, তিনটা ভাগে ডিভাইডেড, নিকটবর্তী প্যাঁচানো নালিকা, হ্যানলির লোব, দূরবর্তী প্যাঁচানো নালিকা। এই যে অ্যাডিএস হরমোনটা কি করে, এইসব নালিকার পেনিট্রেশন পাওয়ার কিংবা এইসব নালিকার ভেদন ক্ষমতা বাড়ায় দেয়। ঠিক আছে, এইসব নালিকার সিক্রেশনটা বাড়ায় দেয়। সিক্রেশন মানে বুঝতেছি, ওই যে রেনাল টিউবিউল থেকে পানিগুলা বেশি ব্লাডে চলে যাবে। এবার কাহিনী বুঝতে পারছো? তাহলে অ্যাডিএস যদি বেশি রিলিজ হয়, রিঅ্যাবজর্পশন বেশি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন রিঅ্যাবজর্পশন যদি বেশি হয়ে যায় তাহলে ভাই কাহিনী কি হচ্ছে দেখো। রিঅ্যাবজর্পশন বেশি হয়ে যাওয়া মানে কি, আমাদের, আমি একদম বাংলা লিখি, আমাদের তার মানে কি, রেনাল টিউবিউল থেকে ইংলিশে লিখি, আমার বাংলা একটু কষ্ট হয়। রেনাল টিউবিউল থেকে ওই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট যেটাকে বললাম, অর্থাৎ আপাতত যে মূত্রটা তৈরি হয়েছিল, এটার নাম কি ছিল, আলট্রাফিল্ট্রেট। রেনাল টিউবিউল থেকে যে আলট্রাফিল্ট্রেটটা আছে সেখান থেকে বেশি পরিমাণ পানি কি ব্লাডে ফেরত যাবে। বুঝতে পারছি কেন? বিকজ অ্যাডিএস ক্ষরণ বেশি হয়েছে। তার মানে অ্যাডিএস ক্ষরণ বেশি হয়েছে মানে কি, রিঅ্যাবজর্পশন বেশি হবে। রিঅ্যাবজর্পশন বেশি হওয়া মানে কি, এই যে রেনাল টিউবিউল থেকে কি হবে, রেনাল টিউবিউলের তিনটা পার্ট না, সবচেয়ে বেশি পানি শোষণ হয় কোন পর্যায়ে, হ্যানলির লুপে, মাথায় রাখবা। ঠিক আছে, প্রায় 70 থেকে 80% পানি কিন্তু শোষণ হয় হ্যানলির লুপে, আর গ্লুকোজ সবচেয়ে বেশি শোষণ হয় নিকটবর্তী প্যাঁচানো নালিকায়, স্পেসিফিক্যালি বলতেছে আর কি। তাহলে কি হচ্ছে, রেনাল টিউবিউলের কি বেড়ে যাচ্ছে, রেনাল টিউবিউলের ভেদন ক্ষমতা বাড়ায় দিচ্ছে। কে বাড়ায় দিচ্ছে? অ্যাডিএস বাড়ায় দিচ্ছে। যার কারণে রেনাল টিউবিউল থেকে যে পানিটা যে আবার রক্তে ফেরত যায় না, সেটা যে ফেরত যাওয়ার হারটা বেড়ে যাবে। তাহলে ভাইয়া, ফেরত যাওয়ার হার যদি বেড়ে যায় তাহলে মূত্রের পরিমাণ কমে যাচ্ছে না? অর্থাৎ আপাতত যে মূত্র তার থেকে অনেক বেশি পানি আবার রক্তে চলে যাচ্ছে, তাহলে মূত্রটা কি হয়ে যাচ্ছে, তাহলে মূত্র হয়ে যাচ্ছে কনসেন্ট্রেটেড, অর্থাৎ ঘন, তাই না? কারণ মূত্র থেকে তো পানি বেশি রক্তে চলে গেছে, ঠিক আছে, ঘন। সো আলটিমেটলি এটাই হচ্ছে আমার টোটাল প্রসিডিউর। বুঝতে পারছো? তাহলে তুমি যেদিন পানি কম খাচ্ছ সেদিন এরকম কাজ করতেছে, আর যেদিন পানি বেশি খাচ্ছ ওই দিন কী হবে, ওই দিন এই জিনিসটা উল্টা হবে, অর্থাৎ অ্যাডিএইচ এর ক্ষরণের পরিমাণটা একদমই কমে যাবে। অ্যাডিএইচ ক্ষরণের একটা নির্দিষ্ট লিমিট আছে, ওইটার চেয়ে নয়তো বাড়ায় দেয় নয়তো কমায় দেয়। তাহলে যেদিন তুমি পানি বেশি খাবা সেদিন অ্যাডিএইচ এর পরিমাণ একদম কমায় দিবে। তাহলে কি হবে, রিঅ্যাবজর্পশন যে পাওয়ার ওটা একদম কমে যাবে। রিঅ্যাবজর্পশন পাওয়ার কমে গেলে কি হবে, বেশি পরিমাণ পানি মূত্রেই থেকে যাবে, রক্তে ফেরত একদমই কম যাবে, যার কারণে মূত্র যেটা হবে সেটা কি একদমই পাতলা হবে, অর্থাৎ কি মূত্র একদমই ডাইলিউটেড হবে, ডিলিউটেড বলে এটাকে, এটা ইংলিশ হচ্ছে ডিলিউটেড। তো এই জন্যেই এই যে এটার নাম কি, হরমোনের নাম কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি মানে কি, যাতে পাতলা না হয়। তার মানে অ্যাডিএইচ রিলিজ হওয়া মানে কি, মূত্র ঘন হবে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা নামের পিছনে কিন্তু কাহিনী আছে। তাহলে ভাই বুঝতে পারছি আমার টোটাল মেকানিজম, এবং এই যে টোটাল মেকানিজমের মাধ্যমে যে আমার বডি তার নিজের অটোমেটিক্যালি পানির যে সাম্যতা এটা বজায় রাখতেছে, পানির যে সাম্যতা বজায় রাখতেছে, এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অসমো রেগুলেশন। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, অসমো রেগুলেশন। ঠিক আছে ভাই, বুঝতে পারছি কাহিনী, এটা হচ্ছে টোটাল কাহিনী, বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমার বই যে অসমো রেগুলেশনে বলা আছে ওগুলো তুমি একটু মুখস্থ করবা। তাহলে ভাইয়া, আমাদের বডি যদি কোনো একটা কারণে যদি কিডনিতে সমস্যা হয় তাহলে কি অসমো রেগুলেশন ঠিকভাবে হবে, হবে না। তার মানে কি, বডি পানি সাম্যতা ঠিকভাবে বজায় রাখতে পারবে না। সো আলটিমেটলি কি হবে, আলটিমেটলি আমাদের শরীরের মধ্যে পানি বেশি জমে যাবে। ওই যে দেখো না, তার মানে মাথায় রাখবা, কিডনির যাদের ঝামেলা আছে তাদের দেখবা পাটা ফুলে যাচ্ছে কিংবা শরীর ফুলে যাচ্ছে, কেন? কারণ বডির মধ্যে বেশি পানি জমে গেছে।
ঠিক আছে, এই যে দেখে এইসব সমস্যা দেখা, দেহের মধ্যে কি দেখা যায়, পানি জমতে দেখা যায়, ঠিক আছে, চোখ মুখ সহ সারা শরীর ফুলে যেতে পারে এবং কি উচ্চ রক্তচাপও হতে পারে। মাথায় রাখবো উচ্চ রক্তচাপের ইংলিশ নাম হচ্ছে হাইপারটেনশন, হাইপারটেনশন। এবং বৃদ্ধ বয়সে বাংলাদেশের প্রায় মানুষই, বিশেষ মানে ছেলেরা আর কি এই রোগে আক্রান্ত থাকে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই সবগুলো কিসের ত্রুটি, এগুলো সবগুলো অসমো রেগুলেশনের ত্রুটির কারণে হচ্ছে। তাহলে ভাই অসমো রেগুলেশন আমরা বুঝতে পারছি না, এখানে কিছুই বলে নাই তোমার বইয়ে, বাট আমি তোমাকে বুঝাইছি। রিঅ্যাবজর্পশনের বাংলা কি, পুনঃশোষণ, এই লাইনটা মাথায় রাখবা, এই ওয়ার্ডটা মাথায় রাখবা। রিঅ্যাবজর্পশনের বাংলা কি, পুনঃশোষণ। আর বাদ বাকি সবগুলো আমি তোমাকে অনেক বিস্তারিত করে বুঝাইছি। এখানে জাস্ট বলছে বৃক্ক একটা নির্দিষ্ট প্রক্রিয়া, একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়া দেহের পানি সমতা বজায় রাখে। কিন্তু তুমি তো জানো অ্যাকচুয়ালি কোন হরমোন কিভাবে কাজ করে, কখন কোন সিচুয়েশনে কিভাবে কাজ করে আমার শরীরের মধ্যে পানিটা ঠিকভাবে মেনটেন করতেছে, যাতে পানির সাম্যতা ঠিকভাবে বজায় থাকে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি না ভাইয়া? এই যে টোটালটা হচ্ছে আমাদের প্রসিডিউরটা, এটা একটু মাথায় রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমার শেখার জন্য দরকার। আসলে সবকিছুতে এমন না যে পরীক্ষা ভালো করার জন্য, তাই না, জীবনমুখী কিছু শিক্ষার দরকার আছে। আমি যে একটা জিনিস পড়াচ্ছি তোমাকে, কিংবা তুমি যে একটা জিনিস পড়তেছো, অবভিয়াসলি তো একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। আমি তোমাকে কিডনি কেন পড়াচ্ছি, আমি তোমাকে রেচন প্রক্রিয়া কেন পড়াচ্ছি, প্রত্যেকটার একটা মেকানিজম আছে, সব কিছু অটোমেটিক্যালি হয় না, তাই না, প্রত্যেকটা একটা মেকানিজম আছে। এবং আমি সর্বোচ্চ এটা ট্রাই করব যে তোমাদের এটা বোঝানো যায়, কারণ বুঝে যদি তুমি পড়ো তোমার নিজেরই পড়তে ইচ্ছা করবে, ঠিক আছে। এবার আসে আমরা কিডনির বিভিন্ন ডিজিজ নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে। এবং এটা খুবই কমন একটা ডিজিজ, সবাই সব জায়গায় দেখো না, একটু বয়স হলে কি বলে তার কিডনিতে পাথর দেখা গেছে, তাই না, কিডনির মধ্যে পাথর দেখা গেছে, খুবই কমন একটা রোগ। সো এটা নিয়ে একটু পড়া লাগবে, এটাতে সমস্যা কি হয় এটা আগে পড়া লাগবে। কিডনিতে ব্যথা করবে, প্রদাহর ইংলিশ নাম হচ্ছে ইনফ্লামেশন, প্রস্রাবের সমস্যা হবে, কিডনিতে পাথর হওয়া, এগুলো হচ্ছে তোমার বৃক্কের কিছু স্বাভাবিক সমস্যা, তাই না, প্রায় সব জায়গায় দেখা যায়। তাহলে এগুলো হলে কি কি লক্ষণ যাবে, সবচেয়ে প্রথমে আমরা সবাই জানি শরীর ফুলে যাবে, তাই না, কারণ শরীরের মধ্যে পানি বেড়ে যাবে, প্রস্রাবের মধ্যে দিয়ে অতিরিক্ত প্রোটিন যাবে, ঠিক আছে, রক্ত মিশ্রিত প্রস্রাব হবে, প্রস্রাবে জ্বালা পোড়া হবে, ঠিক আছে। এটার ভাই একটা নাম আছে, এই যে রক্ত মিশ্রিত প্রস্রাবের আমাদের মেডিকেল নামটা হচ্ছে হেমাটুরিয়া, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মানুষের কিডনিতে ছোট আকারের পাথর জাতীয় পদার্থের সৃষ্টি হচ্ছে আমাদের কিডনি পাথর হিসেবে পরিচিত। কিডনি পাথর সবারই হতে পারে, তবে দেখা গেছে মেয়েদের থেকে পুরুষের পাথরের সংখ্যা বেশি। এগুলো এমসিকিউর জন্য মাথায় রাখবা। এরপর মাথায় রাখবা কারণ কি, দেখো অতিরিক্ত শারীরিক ওজন, কিডনির সংক্রমণ, কম পানি পান করা ইত্যাদি হচ্ছে কিডনিতে পাথর হওয়ার প্রধান লক্ষণ, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এগুলো মুখস্থ করবো, বলার কিছু নাই। আচ্ছা, তেমন সমস্যা ধরা পড়ে না যখন হচ্ছে দেখা যায় এগুলো কি মূলত আমাদের সমস্যা ধরা পড়ে কখন, নালীতে চলে আসলে। নালী মানে কোনটা মনে আছে, মূত্র নালী বলতেছে। মূত্র নালীতে যদি আমার কি পাথরগুলো চলে আসে, তাহলে আমাদের কি হবে, ব্যথা শুরু হবে, তাই না, আমরা যখন প্রস্রাব করতে যাব তখন ব্যথা শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, উপসর্গ হিসেবে কোমরের পিছনে ব্যথা হবে, এটা মাথায় রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ পয়েন্ট। আর বাদ বাকি সবগুলো তো তোমার পড়া লাগবে সৃজনশীল লেখার জন্য, ঠিক আছে। কোমরের পিছনে কেন ব্যথা হবে, খুবই সিম্পল, কারণ আমার কিডনি কোথায় অবস্থান করতেছে, কোমরের পিছনে অবস্থান করতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর সাধারণত অধিক পানি গ্রহণ এবং ঔষধ সেবনে কিডনির পাথর অপসারণ করা যায়। কিডনি পাথরের জন্য সবচেয়ে যে বড় মেডিকেশন, সেটা তোমাকে ডাক্তার বলবে, সেটা কি অতিরিক্ত পানি খাইতে হবে, ঠিক আছে। আবার অনেকজনকে অনেকগুলো আবার কিডনির রোগ আছে যেগুলোতে পানির খাওয়ার পরিমাণ কমায় দিতে বলে, ঠিক আছে। আচ্ছা, সব কিছুতে অনেক পানি খাবে এমনটা না। তারপর ওষুধ সেবন করবা, দুইটা মিলে আমার কিডনি পাথর কমে যাবে। একটা তোমার কি আছে, এই যে এটা আধুনিক পদ্ধতিতে দেখো, ইউরেটারোস্কোপিক কিংবা আল্ট্রাসনিক লিথট্রিপসি অথবা বৃক্ক অস্ত্রোপচারের মাধ্যমে পাথরটা অপসারণ করা যায়। তাহলে তিনটা প্রসিডিউর আছে, একটা হচ্ছে আমাদের ইউটেরোস্কোপিক কিংবা আমাদের আল্ট্রাসনিক লিথোট্রিপসি, এই দুটো হচ্ছে সেম নাম অনেকটা, মানে সেম প্রসিডিউর, অথবা বৃক্ক অস্ত্রোপচার করে আমার কি করবে, বৃক্কে পাথরটা অপসারণ করতে হবে। এগুলো নামগুলো একটু মুখস্থ করবা, নিচের কোন পদ্ধতিতে বৃক্কের পাথর অপসারণ করা যায়, তিনটা নাম মুখস্থ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমার ইউটেরোস্কোপিক জিনিসটা কি করে জানো, বাইরে থেকে হচ্ছে একটা ফুটা টাইপ করে দুইটা নলের মতো হচ্ছে একটা যন্ত্র আছে, এগুলো হচ্ছে আমাদের মানে ল্যাপ্রোস্কোপিক অপারেশন বলে আর কি। বাইরে থেকে দেখো না, এই যে ভিতরে দুইটা জিনিস ঢুকে তারপর কম্পিউটারের মধ্যে সব দেখে দেখে অপারেশন করে, ওইটা হচ্ছে ইউটেরোস্কোপিক। এটা হচ্ছে খুবই একটা তোমার কি বলবো কম ব্যথাদায়ক আর কি, লাইক এটাতে পুরো কাটা লাগতেছে না, একটা ফুটা করলে হয়ে যাচ্ছে। অথবা আল্ট্রাসনিক লিথট্রিপসি আছে, অথবা বৃক্কের অস্ত্রোপচার আছে। অস্ত্রোপচার তো সবাই বুঝতেছো, ডিরেক্ট অপারেশনটা। আচ্ছা, যাই হোক, তাহলে ভাই বুঝতে পারছি না আমরা। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটা জিনিস পড়বো, বৃক্ক বিকল, ডায়ালাইসিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা, এবং একটা আছে প্রতিস্থাপন। তোমার প্রতিস্থাপনের কিছু কি আছে, করণীয় বিষয়
বিষয় আছে বা মেকানিজম আছে, তুমি কিভাবে প্রতিস্থাপন করবা এবং কি কি বিষয় তুমি মাথায় রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাকে গুরুত্বপূর্ণ কিসের বেসিসে বলতেছি, তোমার পরীক্ষায় আসার ভিত্তিতে, ঠিক আছে, তোমার লাইফ রিলেটেড হিসেবে বলতেছি না। পরীক্ষায় কোনটা গুরুত্বপূর্ণ আমি তোমাকে ওইটাই গুরুত্বপূর্ণ বলতেছি। আচ্ছা, নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর ইত্যাদি কারণে কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যায়। তাহলে কারণগুলো মাথায় রাখবা। কি কি কারণে? 4টা কারণ হতে পারে। নেফ্রাইটিস মানে হচ্ছে কিডনিতে বিভিন্ন রকম সমস্যা। আমরা জানি নেফ্রাইটিস নামটা কোথা থেকে আসছে, নেফ্রন থেকে আসছে, ঠিক আছে। এবার বুঝছো না নেফ্রাইটিস কি? আচ্ছা, নেফ্রন থেকে আসছে, ওই যে বৃক্কের একক। আচ্ছা, ডায়াবেটিস সবাই জানি, উচ্চ রক্তচাপ জানি, কিডনিতে পাথর ইত্যাদি কারণ আলটিমেটলি কি হবে, কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যাবে। আচ্ছা, আকস্মিক কিডনি অকেজ বা বিকল হওয়ার কারণগুলো হলো কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মারাত্মক ডায়রিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ। তাহলে এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলি না তুমি ব্যথা জাতীয় ওষুধ একটু কম খাবা, কেন? কারণ তোমার এটা কিডনিতে ইফেক্ট করে, এটা সবাই জানে, তাই না? ব্যথা জাতীয় ওষুধ, যেসব ব্যথানাশক ওষুধ আছে সেগুলো একটু কম খাইতে বলে, কিংবা বুঝে শুনে খাইতে বলে, কারণ এটা আমাদের ডিরেক্ট কিডনিতে ইফেক্ট করে। সো এরকম যদি মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে তোমার তাৎক্ষণিকভাবে কিডনি অকেজ হয়ে যেতে পারে। এছাড়াও যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, আমরা তো জানি আমাদের কিডনির যে মেইন কাজ সেটা কাকে নিয়ে? অবশ্যই রক্তকে নিয়ে, কারণ কিডনি কি করতেছে? রক্তকে পরিশ্রুত করতেছে। তাহলে আমাদের শরীরের মধ্যে কোনো কারণে যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যেটাকে আমরা হাইপোভোলেমিক বলি আর কি, হাইপোভোলেমিক কিছু ডিসঅর্ডার, তাহলে আরেকটা আছে আমাদের মারাত্মক ডায়রিয়া। ডায়রিয়া মানে কি? শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? এই 3টা কারণে আমাদের সাডেন অর্থাৎ আকস্মিক কিডনি বিকল হতে পারে। এখন আমরা পড়বো কিছু আছে আবার কি ধীরে ধীরে, তাই না? যেমন কিডনিতে পাথর কি একদিনে হয় না, অনেক দিন ধরে তোমার শরীরের মধ্যে প্রোটিন জমতে জমতে, কিংবা আমাদের বিভিন্ন রকম সমস্যা, যে আমাদের রক্তের মধ্যে সংক্রমণ, ঠিক আছে, এরকম বিভিন্ন সমস্যার কারণে আস্তে আস্তে আমাদের কিডনিতে পাথর জমায়। তাহলে এটা একটা ক্রনিক প্রসেস। 2টা নাম মুখস্থ রাখবে, একটা হচ্ছে ক্রনিক আর একটা হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউট মানে হচ্ছে সেটা আকস্মিক কোন একটা সমস্যা হয়ে গেলে, যেমন স্ট্রোক করছে, তাই না? স্ট্রোক যে ধাম করে যে রোগী মারা গেল, জিনিসটা কি ডিরেক্ট অ্যাকিউট হয়ে গেল না? কিন্তু ওর যে ডিজিজটা হয়েছে সেটা কিন্তু একটা ক্রনিক ডিজিজ, মানে এটা অনেক বছর যাবত আস্তে 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 করে ফাইনাল একটা রোগে রূপান্তরিত হয়েছে, বুঝতে পারছি? আচ্ছা, কিডনি বিকল হলে মূত্রের পরিমাণ কমে যাবে। আমরা জানি রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রস্রাবের মধ্যে আমাদের ইউরিন কালচার কিংবা ইউরিন আরই এরকম কিছু এক্সামিনেশন আছে, তাই না? সবাই দেয়, দেখো না, মেডিকেলে গেলেই দেয়, হসপিটালে গেলেই দেয়। এটা দিয়ে আমরা কি চেক করি? এটা দিয়ে আমরা বেসিক্যালি ক্রিয়েটিনিনের মাত্রা কত রয়েছে সেটা চেক করি। আমাদের ক্রিয়েটিনিনের একটা লেভেল আছে 0.6 থেকে 1.23 এরকম একটা লেভেল আছে। তার চেয়ে কম বেশি হলে আমরা বুঝতে, নর্মালি বেশি থাকে, তার চেয়ে যদি বেশি হয়ে যায় তার মানে ধরে নিব কিডনিতে কোনো একটা সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্রিয়েটিনিন তো আমরা জানি, ক্রিয়েটিনিন কি ছিল? ক্রিয়েটিনিন হচ্ছে একটা নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ, ঠিক আছে? আচ্ছা, তখন রক্তের বর্জ্য দ্রব্যাদি অপসারণের জন্য নির্দিষ্ট সময় পর পর রোগীকে কি করা লাগে? ডায়ালাইসিস করা লাগে। ভাইয়া, কিডনি যদি তোমার কি হয়, অকেজ বা বিকল হয়ে যায়, তাহলে কি শরীর থেকে বর্জ্য পদার্থ বের করার কোনো মেকানিজম আছে? না, নাই। তখনই একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বর্জ্য পদার্থগুলা রক্ত থেকে অপসারণ করা লাগে, যে প্রসেসের নাম হচ্ছে আমাদের ডায়ালাইসিস। এবং এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা 5 স্টার দিচ্ছি। সো ভাইয়া ভালো করে বোঝার ট্রাই করো। আচ্ছা, ডায়ালাইসিস কি? তোমার আগে সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। বৃক্ক যদি সম্পূর্ণ অকেজ বা বিকল হয়ে যায়, তারপর যে বৈজ্ঞানিক উপায়ে আমরা রক্ত পরিশোধিত করি তাকে আমরা কি বলি? ডায়ালাইসিস বলি। আচ্ছা, ডায়ালাইসিস কিসের মাধ্যমে করা হয়? ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে করা হয়, এবং এই মেশিনের ছবিটাও তোমার পরীক্ষায় মাস্ট আঁকা লাগবে। তোমাকে যদি ডায়ালাইসিস সম্পর্কে বর্ণনা করতে বলে তুমি ছবিটা অবশ্যই আঁকবা। ছবি আঁকলে তুমি ফুল নাম্বার পাবে, এটা শিওর থাকো, ঠিক আছে? আচ্ছা, এই ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে রক্ত পরিশোধিত করা হয়। আমি তোমাকে পুরোপুরি বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই। এই মেশিনের ডায়ালাইসিস টিউবটির এক প্রান্তে রোগীর হাতের কবজির ধমনির সাথে লাগানো হয়, হাতের কবজি এটা, ঠিক আছে, তার ধমনির সাথে লাগানো হয়। আরেকটা প্রান্ত হাতের কবজির শিরার সাথে লাগানো হয়। কেন? কারণ আমরা জানি ধমনি দিয়ে কি রক্তটা যাচ্ছে, ঠিক আছে? রক্তটা আমাদের হৃৎপিণ্ড থেকে কই যাচ্ছে? হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে, কিসের মাধ্যমে? ধমনির মাধ্যমে। আর শিরা, ভাইয়া শিরার কাজ কি ছিল মনে আছে? ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা কি করতেছিল ওরা? ওরা হচ্ছে শরীরের বিভিন্ন প্রান্ত থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটারে কই নিয়ে আসতেছে? হৃৎপিণ্ড নিয়ে আসতেছে। তার মানে এটা হচ্ছে, আমি জাস্ট আনে লিখি যাতে তুমি বুঝতে পারো। তাহলে ধমনী হচ্ছে যায় আর শিরা হচ্ছে নিয়ে আনে। তার মানে আমি ধমনীতে একটা আমার টিউব ঢুকাবো, আর একটা কোথায় ঢুকাবো?
শিরাতে ঢুকাবো। ঠিক আছে, আমি কাহিনী বুঝতে পারছি, আপাতত একটু একটু বুঝতে পারছি, বাকিটা বুঝাচ্ছি। তাহলে আমাদের রক্ত কিসের মাধ্যমে যাবে? রক্ত হচ্ছে ধমনী থেকে যাবে, তাই না? তাহলে ধমনী থেকে রক্ত কই যাবে? ডায়ালাইসিস টিউবের মাধ্যমে আমাদের প্রবাহিত করানো, অর্থাৎ ডায়ালাইসিস মেশিনের মধ্যে যাবে। কিসের মধ্য দিয়ে? ধমনীর মধ্য দিয়ে। ঠিক আছে, এবং রক্তটা পরিশ্রুত হওয়ার পরে ফেরত আসবে কিসের মধ্য দিয়ে? আমাদের বডিতে আবার আসবে কিসের মধ্য দিয়ে? শিরার মধ্য দিয়ে। ঠিক আছে, সেজন্য দুইটা টিউব দুই প্রান্তে লাগাইতে হবে। আচ্ছা, এই প্রাচীর আংশিক বৈষম্যবদ্ধ হওয়ায় ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অন্যান্য যে ক্ষতিকর পদার্থ সেগুলো বাইরে বেরিয়ে আসে। পরিশোধিত রক্ত রোগীর দেহে শিরার মধ্য দিয়ে আবার ভেতরে পুনরায় প্রবেশ করানো হয়। এখানে উল্লেখ্য, ডায়ালাইসিস টিউবটি এমন একটি তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমার অনুরূপ। এই যে তরল, এটার নাম হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইড, তাই না? এই যে দেখো, ডায়ালাইসিস ফ্লুইড। আচ্ছা ভাই, তাহলে আমি তোমাকে টোটাল প্রসিডিউরটা বুঝাই, এবং এই চিত্রটা তোমার অবশ্যই আঁকা লাগবে। ঠিক আছে, খুবই সিম্পল একটা চিত্র। এখানে ভাই আমার যখন আমি এসএসসি লেভেলে ছিলাম, আমার একটা জিনিস এখানে আঁকতে কষ্ট হতো, সেটা হচ্ছে রোগীর হাতটা। এই হাতটা আঁকতে আমার একটু কষ্ট হতো, কারণ আমি ড্রয়িংয়ে খুবই বাজে ছিলাম। বাট তাও অনেকবার প্র্যাকটিস করছি, যার কারণে জিনিসটা ইজি হয়ে গেছিলো। ভাই হাত ভালো করে আঁকো না আঁকো, যাতে এই যে তোমার ধমনী শিরা দুইটা একটু সুন্দর করে আঁকবা। তাহলে আমি কি জানি? তাহলে আমি জানি হচ্ছে একটা ধমনী আর একটা হচ্ছে শিরা, দুইটার সাথে কানেক্টেড থাকবে। ফার্স্ট অফ অল, ব্লাড কিসের মধ্যে দিয়ে যাবে? ব্লাড হচ্ছে যাবে কিসের মধ্যে দিয়ে? ধমনীর মধ্যে দিয়ে। এই যে ধমনীর মধ্যে দিয়ে ব্লাডটা আমাদের ডায়ালাইসিস মেশিনের মধ্যে প্রবেশ করছে। এই যে দেখো, ধমনীর মধ্যে দিয়ে কি করছে? ডায়ালাইসিস মেশিনের মধ্যে, এটা হচ্ছে ডায়ালাইসিস মেশিন, তাহলে প্রবেশ করছে। ঠিক আছে, তাহলে ধমনী থেকে রক্ত পাম্পের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনের মধ্যে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রবাহিত হওয়ার পরে যে গেল, এদিকে গেল, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ডায়ালাইসিস মেশিন। মেশিনের ভেতরে এখানে একটা আমরা হলুদ হলুদ দেখতেছি না, এই যেগুলা হলুদ হলুদ, এখানে এক ধরনের একটা ফ্লুইড থাকে, হলুদ হলুদ একটা ফ্লুইড থাকে। এই ফ্লুইডের নাম হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইড। ভাই এটার কালার হলুদ, তার মানে এটা দিয়ে আমি মাথা রাখতে পারবো। আমরা জানি রক্তের যে প্লাজমা আছে না, যেটা কয় পার্সেন্ট হচ্ছে আমাদের জানি, রক্তের 55% হচ্ছে রক্তের প্লাজমা, আর 45% হচ্ছে রক্ত কণিকা। তাহলে এখানে যে ডায়ালাইসিস ফ্লুইড, এটা হচ্ছে দেখতে কিসের মতো? রক্তের প্লাজমার মতো। ইভেন তার গঠনও কার মতো? রক্তের প্লাজমার মতো। তাহলে এটা কেন করছে? যাতে রক্তের সাথে মিল থাকে। এবং এই কারণেই আমাদের এই যে ডায়ালাইসিস টিউবটা আছে না ভাইয়া, এটার যে প্রাচীর, এটা হচ্ছে আংশিক বৈষম্যবদ্ধ। তাহলে বৈষম্যবদ্ধ মানে কি? সিলেক্টিভলি পারমিয়েবল। তাহলে বৈষম্যবদ্ধ মানে কি? সে সব কিছু বের করে দিবে না, কিন্তু সিলেক্টিভ কিছু পদার্থ সে বের করে দিবে। সাপোজ যেগুলোর ভার বেশি, সেগুলো সে কি করবে? টিউব থেকে সেগুলো কি বের হয়ে আসবে, তাই না? তাহলে এই ঠিক এই প্রসিডিউরের মাধ্যমে, অর্থাৎ আংশিক বৈষম্যবদ্ধ, ঠিক এই কারণেই আমাদের টিউবের মধ্য দিয়ে যখন ব্লাডটা যাচ্ছে, তখন এই ডায়ালিসিস ফ্লুইড তো এখানে আছে, যেটা অনেকটা প্লাজমার মতো। দ্যাটস ওয়াই রক্ত থেকে যেসব বর্জ্য পদার্থ, সেগুলো টিউব থেকে বেরিয়ে এসে এই যে এখানে এসে জমা হচ্ছে। এটা হচ্ছে আরেকটা পাত্র, যেখানে ইউরিয়া বা অন্যান্য বর্জ্য পদার্থগুলো জমা হচ্ছে। কেন জমা হচ্ছে? বিকজ টিউবটার প্রাচীর হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। ঠিক আছে, কিংবা আংশিক বৈষম্যভেদ্য। আরেকটা কারণ কি? এই যে তোমার আশেপাশে, টিউবের আশেপাশে যে পানির মতো যে জিনিসটা আছে, সেটা হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইড। এবং এই ফ্লুইডটার গঠন কার মতো? রক্তের প্লাজমার মতো। সো রক্তের প্লাজমার মতো যেহেতু, সো আমাদের কিডনিতে কি কাজ করতেছে? কিডনিতেও কি আছে? একদিকে রক্ত আছে, রক্তকণিকা আছে, একটা রক্তের প্লাজমা আছে। আবার রক্তের প্লাজমার মধ্যে যত রকম বর্জ্য সবগুলো আছে। তো ওই রক্তের প্লাজমাটাই মেইনলি কি করে? তোমার রক্তের প্লাজমাটা আমাদের কি রক্তে থাকে, আর রক্তের প্লাজমা থেকে গ্লুমেরুলাসের মাধ্যমে বর্জ্য পদার্থগুলো বোমেন্স ক্যাপসুল হয়ে রেনাল টিউবুলে চলে আসে, তাই না? আচ্ছা, ঠিক সেম কারণে এটাও ঠিক অনেকটা কিডনির মতো কাজ করে, কিন্তু একটা কৃত্রিম কিডনি, তাই না? একটা হচ্ছে আর্টিফিশিয়াল কিডনির মতো। তাহলে ভাই এদিকে বর্জ্য পদার্থগুলো জমা হচ্ছে, আর এদিকে হচ্ছে আমাদের ডায়ালাইসিস ফ্লুইডটা আমি সাপ্লাই দিচ্ছি। তাহলে ভাই এদিকে এই যে তোমার এখান থেকে এভাবে করে করে যে প্রবাহিত হচ্ছে, হইতে হইতে কি মোটামুটি রক্তটা পরিশ্রুত হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বর্জ্য পদার্থগুলো বাইরে বের করে দিচ্ছে, পানিতে বের করে যেখানে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এবং আলটিমেটলি রক্তটা পরিশ্রুত হয়ে এদিকে এসে কিসের মধ্য দিয়ে চলে যাবে? শিরার মধ্য দিয়ে আবার আমাদের শরীরে ব্যাক করবে। খুবই সিম্পল একটা প্রসিডিউর না? কিন্তু এতটাও সিম্পল না। ঠিক আছে, এই যে ডায়ালিসিস মেশিনটা এখানে এত ছোট লাগতেছে, বাট বেসিক্যালি এটা এত বড় একটা মেশিন। ঠিক আছে, অনেক বড় একটা মেশিন, এবং ডায়ালিসিস করতে যথেষ্ট খরচ আছে। ঠিক আছে, এবং এটা সপ্তাহে একবার দুবার করা লাগে। সো বুঝতেছো, যাদের কিডনিতে সমস্যা হবে তাদের কত পরিমাণ টাকা খরচ হবে, বুঝতে পারছি? এটা কিন্তু একটা মারাত্মক একটা জিনিস, বাট জিনিসটা দেখতে যথেষ্ট ইজি, এবং এটার কাজও যথেষ্ট ইজি, তাই না? তাহলে ভাই এটা চিত্র আঁকতে পারবো না, এবং কেন কিভাবে কাজ করে আমরা আশা করি বুঝতে পারছি। এই যে দেখো, এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন গঠিত যে ক্ষতিকর বর্জ্য পদার্থ কি কি আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলা দেহের বাইরে চলে যাচ্ছে। তবে এটি একটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। দেখা যায় 5-6 ঘন্টা 7 ঘন্টা চলে যায়। ঠিক আছে, কেন? ওই যে আমার বডিতে পুরো রক্তগুলো পরিশ্রুত হওয়া লাগে না? আমাদের বডির মধ্যে অলমোস্ট 5 থেকে 6 লিটার ব্লাড থাকে, তাহলে পুরো ব্লাডটারে পরিশ্রুত হইতে হবে, তাহলে একটা টাইম লাগবে না? এবং এটা একটা ব্যয়বহুল চিকিৎসা। ঠিক আছে, আচ্ছা,
তাহলে ভাই এটা তো হইলো, কিন্তু দেখা যাচ্ছে ডায়ালাইসিসেও কি হচ্ছে না, আমার প্রপারলি কাজ করতে পারতেছে না, কিংবা কিডনিটা এতটাই বিকল হয়ে গেছে যে ডায়ালাইসিসের মাধ্যমে আমি কি করতে পারতেছি না, কিডনিটারে পরিশুদ্ধ করতে পারতেছি না। কিন্তু আরও আমাদের কি হচ্ছে, কোনো একটু সিভিয়ার সমস্যা হচ্ছে, তখন দেখা যাচ্ছে আমাদের কিডনি প্রতিস্থাপন করা লাগবে। কিভাবে করে আমরা জানি, খুবই নর্মাল, একটা সুস্থ ব্যক্তি কিডনিটাকে আমি অসুস্থ ব্যক্তি কিডনিতে স্থাপন করাটাই হচ্ছে আমার কি কিডনি প্রতিস্থাপন, ঠিক আছে। আচ্ছা, বা আমরা ইংলিশে জায়গা বলি ট্রান্সপ্লান্টেশন, ঠিক আছে। আচ্ছা, এটা এটা মুখস্থ করতে হবে। যখন কোনো ব্যক্তির কিডনি বিকল বা অকেজো হয়ে পড়ে, তখন কোনো সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে যে প্রতিস্থাপন করা হয় তাকে কিডনি সংযোজন বলে, ঠিক আছে। আচ্ছা, কিডনি সংযোজন আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে রোগীটা মারা গেছে, মারা যাওয়ার পরে তার কিডনিটা আমরা কি সুস্থ ব্যক্তির দেহে প্রতিস্থাপন করতে পারি। আরেকটা কি, সে অলরেডি সুস্থই আছে, ঠিক আছে। তাহলে দুই রকম, কোন একটা নিকট আত্মীয় থেকে কিডনি অথবা কোনো মৃত ব্যক্তির কিডনি রোগীর দেহে প্রতিস্থাপন করা, দুইটা আছে না। একটা হচ্ছে রোগী মারা গেছে সো দিয়ে দিছে, আরেকটা হচ্ছে সে নিকট আত্মীয়, তাই তোমাকে সে দান করছে, তাই না। আচ্ছা, নিকট আত্মীয় বলতে বাবা মা ভাই বোন মামা খালা এদেরকে বোঝায়। মৃত ব্যক্তি বলতে ব্রেন ডেড মানুষকে বোঝায়, ঠিক আছে। ব্রেন ডেড মানে কি বুঝতে হবে। ব্রেন ডেড মানে সে মারা গেছে, ঠিক আছে, কিন্তু তার শরীরের অর্গানগুলা এখনো হালকা পাতলা জীবিত আছে, ঠিক আছে। ব্রেন ডেড মানে এটা মেইন করে, বুঝতে পারছি। অর্থাৎ সে পুরোপুরি মৃত, বাট তার শরীরের মস্তিষ্কটা হচ্ছে কি ডেড হয়ে গেছে, কিন্তু তার শরীরে আদার যে অর্গানগুলো আছে, লাইক ফুসফুস আছে, হৃৎপিণ্ড আছে, কিডনি আছে, এগুলা কিছুক্ষণ অর্থাৎ খুবই কম সময়ের জন্য আপাতত কাজ করতেছে। মানে ওরাও কিছুক্ষণ পর ডেড হয়ে যাবে, বাট আপাতত কাজ করতেছে। এই অবস্থায় ওগুলা খুলে নিয়ে আসতে হবে, নিয়ে এসে একটা জায়গায় সংরক্ষণ করতে হবে, ঠিক আছে। একটা তোমার ওই যে স্যালাইনযুক্ত পানিতে নিয়ে জিনিসটা আলাদা করে সংরক্ষণ করতে হবে, এবং 48 ঘন্টার মধ্যে অবশ্যই কি করতে হবে, প্রতিস্থাপন করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছি যার আর কখনোই জ্ঞান ফিরবে না, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে জীবিত রাখা হয়েছে। কথা বুঝতে পারছি এটাই। এটা হচ্ছে সে অবভিয়াসলি মৃত, কিন্তু তার শরীরে যে আদার অর্গানগুলো আছে না, এগুলো আপাতত কাজ করতেছে, ঠিক আছে। এটা কিসে হয়, সাপোজ ধরো সাডেন সে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে তার ব্রেন ডেড হয়ে গেছে, কিন্তু সে যে সাডেন অ্যাক্সিডেন্ট করলো, দ্যাট মিনস তার আদার যে অর্গানগুলো সেগুলো এখনও ঠিক আছে, ঠিক আছে। এগুলো এখন চাইলে তুমি প্রতিস্থাপন করতে পারবা, ঠিক আছে। তো হয় কি, এরকম কেউ মারা গেলে দেখা যায় না, বলে না আমার কিডনি ডোনেশন করে দিব আমার মৃত্যু পরবর্তী। সো যখন মারা যায় তার কিডনিটা খুলে আপাতত একটু সেফ জোনে কৃত্রিমভাবে সেটা রাখা হয়। পরবর্তীতে যদি যাকে তুমি কিডনি দান করতে চাচ্ছ তার সাথে কিন্তু, যার থেকে তুমি নিচ্ছ তার কিন্তু অবশ্যই টিস্যু ম্যাচ হওয়া লাগবে। এটা কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই টিস্যু ম্যাচ না করলে তুমি তো যার থেকে ইচ্ছা তাকেই তো তুমি দিয়ে দিতে পারবে না, তাই না। তোমার সাথে তোমাকে যে আমি একটা জিনিস দিব, সেটা তো তোমার বডিতে স্যুট করতে হবে, তাই না। তোমার বডিতে যদি সেটা কম্পেটেবল না হয়, তাহলে তো আরও মারাত্মক সমস্যা দেখা যাবে। তখন তো দেখবে পুরো কিডনি বিকল তো হবেই, প্লাস রোগীও মারা যাবে, বুঝতে পারছি। সো অবশ্যই টিস্যু ম্যাচ হওয়া লাগবে, ঠিক আছে। দুইজনের টিস্যুর কনফিগারেশন সেম হওয়া লাগবে। সেজন্যই বলা হয় দিলে অবশ্যই নিকট আত্মীয় থেকে দিতে হয়, বুঝতে পারছি। যে যদি বেঁচে থাকে তাও তার নিকট আত্মীয় হইতে হবে, কারণ নিকট আত্মীয়ের সাথে টিস্যু ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা, এগুলো পারবো আমরা মরণোত্তর, এগুলো বুঝতে পারছি। এই যে এগুলো সব বাংলা লেখা, এগুলো সব পারবা তোমরা, কোনো বিষয় নেই এগুলো। এই যেগুলো বলছে আর কি, সেটি নিয়ে জীবন ধারণ করা সম্ভব, তাই একটি সুস্থ কিডনি প্রতিস্থাপন করে রোগীর চিকিৎসা করানো যায়। এটা হচ্ছে জানো কি, সেটা হচ্ছে আমাদের নর্মালি তো দুইটা সুস্থ কিডনি থাকে, ঠিক আছে। আচ্ছা, সো দুইটা কিডনি কিন্তু আলাদা আলাদা কাজ করতেছে এবং তারা সেম জায়গায় জিনিসটা পৌঁছাচ্ছে, মূত্রথলিতে পৌঁছাচ্ছে। তোমার যদি একটা কিডনি তুমি কাউকে দিয়েও দাও, আর একটা কিডনি দিয়ে কিন্তু তুমি মোটামুটি চলাফেরা করতে পারবা ঠিকভাবে, একদম সুস্থভাবে চলাফেরা করতে পারবা। এটা বেসিক্যালি এখানে বলা হচ্ছে, ঠিক আছে। কিন্তু আবার মজার বিষয় হচ্ছে আমাদের 50 বছর পরে, 50 বছর পরে, 50 বছর না সম্ভবত 70 বছর পরে, 70 বছরের মধ্যে তোমার কিডনি, হ্যাঁ 70 বছরের মধ্যে, 70 বছরের মধ্যে তোমার কিডনি 50% অলরেডি বিকল হয়ে যায় অটোমেটিক্যালি। মানে সুস্থ কিডনি অবশ্যই একটু বিকল হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার বয়স যখন 70 বছর প্লাস হচ্ছে, তখনই তোমার কিডনি দুইটা 50% অলরেডি অকেজো হয়ে গেছে। মানে ওদের কাজ করতে করতে তাদের কার্যক্ষমতা 50% অলরেডি কমেই গেছে। তার মানে তুমি একটা জিনিস দেখতে পারছো, আমাদের যে সৃষ্টিকর্তা প্রত্যেকটা জিনিস একটা টাইম লিমিট করে দিচ্ছে, তাই না। সো তুমি চাইলেও 100 বছরের বেশি বাঁচতে পারবা না, তাই না। সো প্রত্যেকটা একটা কিন্তু মেয়াদ আছে। এই যে যেমন এটা থেকে আমরা জিনিসটা বুঝতে পারতেছি, ধরো তোমার কিডনি একদমই সুস্থ, তাও তোমার 70 বছর পার হওয়ার পরে অলমোস্ট 98-99% মানুষের ক্ষেত্রে 50% কিডনি অটোমেটিক্যালি বিকল হয়ে যাচ্ছে, বুঝছো। 50% কিডনি বিকল হয়ে যাচ্ছে মানে কি, এটা বলি না, ধরো আমার কিডনি সে 100% সুস্থ, 70 বছর পরে গিয়ে আমার সেটা 50% নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই মিন করছি। তাহলে পারবা না। আচ্ছা, এই যে তোমাকে ভাই অলরেডি বললাম টিস্যু ম্যাচ অবশ্যই করতে হবে, কারণ টিস্যু ম্যাচ না করলে আরো বিরাট ঝামেলা দেখা দিবে, ঠিক আছে।
এবং এখানে আরও কিছু লেখা আছে, যদি না হয় যে দেখো অন্যান্য কারণে মূত্রনালীতে রোগ দেখা যায়, মূত্রনালী সংক্রমণ হলে মূত্রনালীতে জ্বালা পোড়া সহ অন্যান্য উপসর্গ দেখা যায়, এগুলো সব কিছু ভালো করে পড়বা। কারণ কেন পড়বা? কারণ এগুলো সৃজনশীলে তোমার লেখা লাগবে। লাইক কিডনি প্রতিস্থাপন নিয়ে তোমাদের বই তেমন কিছু বলা নাই, বাট যেগুলো বলা আছে এগুলো হচ্ছে না নর্মাল কথাবার্তা, এগুলো তুমি পরীক্ষায় লিখবা, ঠিক আছে? তাহলে ভাই তোমাকে আরও কি বলছি, তোমাকে আরও বলছি অবশ্যই টিস্যু ম্যাচ করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের 48 ঘন্টার মধ্যে ডোনেশন করতে হবে, ঠিক আছে? 48 ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করতে হবে, এই দুইটা জিনিস মাথায় রাখবা। এবার আসি সতর্কতা। দেখো আমাদের কিডনির বিভিন্ন রোগের সতর্কতা পড়ি আমরা আসি। অনেকে ডায়রিয়া বা বমি হওয়া ছাড়াই, গরমে ঘেমে গেলে, ক্লান্ত অবস্থা কিংবা তেমন কোনো কারণ ছাড়াই খাবার স্যালাইন পান করে থাকেন। খুবই একটা বাজে জিনিস এবং এটা, এবং আমরা সবাই মনে করি এই যে ইলেকট্রোলাইট যে ড্রিঙ্কসগুলো আছে ওগুলো আমরা সবসময় খাইতে পারবো। বাইরের দেশে কিন্তু ভাই এটা সবসময় খাওয়া যায় না। লাইক খাবার স্যালাইন তুমি নর্মালি না খাওয়ার জন্য বেশি বলা হয়। যখনই তুমি একটু পিপাসা বোধ করবা, বা যখনই তোমার মনে হচ্ছে আমার একটু দুর্বল ফিল করতেছি, যখনই আমি অনেকক্ষণ সূর্যের নিচে ছিলাম, তখনই তুমি খাবার স্যালাইন খাবা, ঠিক আছে? কারণ তুমি যদি এমনি পুরোপুরি চিলের মুডে আসো, একদম কিছুই করতেছো না, তাও যদি তুমি খাবার স্যালাইন খাও, তোমার ডায়রিয়াটারে কিছুই হয় না, তাও যদি তুমি খাবার স্যালাইন খাও, তাহলে কিন্তু উল্টা তোমার শরীরে এটা এফেক্ট করবে, ঠিক আছে? অ্যাডভার্স এফেক্ট করবে, ঠিক আছে? কারণ তোমার শরীরে তো ইলেকট্রোলাইট লেভেলটা নর্মাল আছেই, এখন যদি তুমি বাইরে থেকে আরও ইলেকট্রোলাইট ঢুকাও, তার মানে কি ইলেকট্রোলাইট লেভেল বেড়ে যাবে। মাথায় রাখবো, ইলেকট্রোলাইট লেভেল বেড়ে গেলে আমাদের কি হৃদরোগ, অর্থাৎ এক কথায় যদি বলতে যায় হার্ট অ্যাটাক হতে পারে। কারণ হার্ট অ্যাটাকের জন্য অন্যতম দায়ী হচ্ছে পটাশিয়াম আয়ন, ঠিক আছে? পটাশিয়াম আয়নের মাত্রা আমাদের শরীরে বেড়ে গেলে আমাদের হার্ট অ্যাটাক হবে, ঠিক আছে? সাডেন হার্ট অ্যাটাক হবে। এটা খুবই জটিল একটা মেকানিজম, বাট একটু মাথায় রাখো। সো এটা একটা না, ইলেকট্রোলাইট না, তার মানে কি এটা বেড়ে গেলে কি শরীরের জন্য ক্ষতি না, এটা বোঝা যাচ্ছে। তার মানে অবশ্যই খাবার স্যালাইন খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? জাস্ট এটা মাথায় রাখবা, লেবুর রস কিন্তু সবসময় খাইতে পারবা, তো তুমি লেবু শরবত খাও, এটা ঠিক আছে, বাট খাবার স্যালাইন সবসময় খেতে পারবা না, ঠিক আছে? ইভেন আরও তো কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে দেখা যায় তোমার খাবার স্যালাইন অনেক সময় বেশি কাজ করার জন্য তোমাকে বলছে সাপোজ আধা লিটারের মধ্যে একটা প্যাকেট তুমি দিবা, তাই না? এরকম বলা হয়। তো তুমি আধা লিটার না করে দেখা যাচ্ছে তুমি 300 মিলিলিটারে একটা পুরো প্যাকেট ঢেলে দিছো, কিংবা 200 মিলিলিটার একটা প্যাকেট দিয়ে দিছো, এবং তুমি খাবার সিলিন্ডারকে যথেষ্ট ঘন করছো। কেন? তোমার মাথায় আছে জিনিসটা হয়তো বা কাজ বেশি করবে, তাহলে পুরোপুরি রং, ঠিক আছে? এটা আরও উল্টে এফেক্ট করবে। যতটুক তোমাকে পানি দিতে বলছে ততটুক পানি দিবা, না বেশি না কম, ঠিক আছে? না বেশি না কম, যতটুক বলছে ততটুক, ঠিক আছে? ঠিক আছে ভাই, পারবো আমরা, ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? আচ্ছা, মূত্রনালী সুস্থ রাখার উপায় কিছু বলতেছি না আমি, জাস্ট এগুলো মুখস্থ করবা, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা একটা এক্সট্রা পড়া, সেটা মাথায় রাখবে। শিশুদের টনসিল এবং কোষ প্রাচরা থেকে সাবধান হওয়া প্রয়োজন, কারণ সেখান থেকে কিডনির অসুখ হতে পারে। এটা খুবই একটা জটিল মেকানিজম। আমরা জানি টনসিল হচ্ছে একটা কি লিম্ফ নোড, তাই না ভাইয়া? লিম্ফ নোড, তাই না? একটা লসিকা তন্ত্রের একটা লসিকা নোড, তাই না? আচ্ছা, যাই হোক, তো এই লিম্ফ নোডে হয়টা কি জানো, একটা জটিল মেকানিজমের মাধ্যমে এই লিম্ফ নোডে যদি কোনো একটা কারণে ইনফেকশন হয়, সেটা আলটিমেটলি কিডনিতে গিয়ে ইফেক্ট করতে পারে, বুঝতে পারছো? এই জন্য বলছি তোমার এটার বিষয়ে সতর্ক থাকতে হবে, বুঝতে পারছি? এছাড়া আমরা সবাই জানি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, ঠিক আছে? ডায়রিয়া, রক্তক্ষরণ হলে ইত্যাদি দ্রুত চিকিৎসা করতে হবে। লাইক রক্তক্ষরণ যদি তোমার অনেক বেশি হয়, অবশ্যই বাইরে থেকে খুব তাড়াতাড়ি ব্লাড সাপ্লাই দিতে হবে, এবং ডায়রিয়া হলে অবশ্যই ফ্লুইডটা মেনটেন করতে হবে, ঠিক আছে? প্রচুর পানি খাইতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে, ব্যথা নিরাময়ের ওষুধ যথাসম্ভব পরিহার করতে হবে। অলরেডি বলছি ভাই আমি, ব্যথা নিরাময় ওষুধের সাথে আমার কিডনির অনেক সম্পর্ক আছে, ঠিক আছে? পরিমাণ মতো পানি পান করতে হবে, সবচেয়ে বড় কথা নিয়ম মেনে জীবনযাপন করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং এটাই আমরা সবচেয়ে কম মানি, তাই না? আচ্ছা, যাই হোক, অনুশীলনীতে আসি। মোটামুটি আমার পড়া শেষ। ডায়ালাইসিস কাকে বলে? খুবই ইজি, এগুলো ভাই কতে আসবে, ঠিক আছে? সৃজনশীলে ক বা খ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ডায়ালাইসিস কি বলে ভাই, একদম ইজিলি পারবা না, জাস্ট বইয়ের রিডিংটা একটু তুলে দিবা। মালপিজিয়ান অঙ্গ পারবো না ভাইয়া? মালপিজিয়ান অঙ্গ কাকে বলে? এটা কিন্তু বিজ্ঞানী মালপিজির নাম থেকে আসছে, বুঝছো? এই জন্য এটার নাম কি দিছে? মালপিজিয়ান অঙ্গ দিছে, বুঝছি? পেলভিস কাকে বলে? পারবো না আমরা ভাইয়া? ওই যে অংশটা আমার কি বৃহৎ অংশ, যেটা কি গহ্বর ফাঁকা উন্মুক্ত হয়েছে, যেখানে তোমার কি করে মূত্রটা এসে সব দিকের যে সংগ্রাহী নালীকে এগুলো এসে উন্মুক্ত হচ্ছে, তাই না? এবং পেলভিস থেকে ইউরেটের মাধ্যমে মূত্রটা কই চলে যাচ্ছে? মূত্রথলি দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? রেচন পদার্থ পারবো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো যেগুলো নাইট্রোজেন গঠিত। বৃক্কে পাথর পারবো। আচ্ছা, রচনামূলক কি দিছে? মূত্রনালী সুস্থ রাখা উপায়, এই যে এইমাত্র পড়াইলাম, ঠিক আছে? আচ্ছা, যে ইউরিয়া কোথায় তৈরি হচ্ছে? আচ্ছা ভাই, ইউরিয়া কোথায় তৈরি হয়? খুবই একটা মজার কোয়েশ্চেন, তাই না? ইউরিয়া কোথায় তৈরি হয়? আচ্ছা, এটার আনসার কি হবে? এটার আনসার হবে যকৃতে, মাথায় রাখবা, ঠিক আছে? এটা ডিফারেন্ট একটা কোয়েশ্চেন, তোমার বই কি আনসার দিয়েছে জানি না, একটু চেক করে দেখো, বাট এটা অ্যাকচুয়াল আনসার হবে কি যকৃত। অ্যাকচুয়াল আনসার কি যকৃত, মাথায় রাখবা। আমি অলরেডি তোমাকে পড়াইছি, যখন আমি পরিপাকের সময় যকৃত পড়াইছি, ওখানেই পড়াইছি।
যকৃৎ আমাদের ইউরিয়া তৈরি করে, পরবর্তীতে ব্লাডের মাধ্যমে ওই ইউরিয়াটা কিডনিতে এসে পরিশ্রুত হয়ে মূত্রে চলে যায়, ঠিক আছে। বাট ইউরিয়া তৈরি করে কে? যকৃৎ। কোন প্রক্রিয়ার মাধ্যমে? একটা চক্র আছে, এই বিজ্ঞানীটা এই চক্রটা আবিষ্কার করছে, দ্যাটস ওর নামে চক্রটা দিচ্ছে, সেটা হচ্ছে অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রের মাধ্যমে আমাদের শরীরে ইউরিয়া তৈরি হচ্ছে, কোথায়? যকৃতে, ঠিক আছে। এগুলো পারবা, এগুলো ইজি জিনিস, বহু নির্বাচনী, ঠিক আছে। আচ্ছা, শরীরে উক্ত সমস্যার কারণ শরীরে পানি আসা, মুক্তনালীর প্রদাহ, প্রস্রাবের সাথে শর্করা, এটা হচ্ছে প্রস্রাবের সাথে প্রোটিন যায়, এটা মাথায় রাখবা, শর্করা না, ঠিক আছে, শর্করা না, প্রোটিন যায়। আচ্ছা, সৃজনশীল দেখো, মেডুলা আমরা পারবো দুইটা অংশ, একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে কি ভিতর অংশ হচ্ছে কি মেডুলা, ঠিক আছে, কর্টেক্স আর কি মেডুলা। আচ্ছা, গ্লুমেরুলাস বলতে কি বুঝো? আমরা সবাই জানি দুইটা অংশ, একটা হচ্ছে গ্লুমেরুলাস, একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। গ্লুমেরুলাস হচ্ছে কিসের মতো কাজ করে? একটা ছাঁকুনি যন্ত্র হিসেবে কাজ করে, ঠিক আছে, ছাঁকুনি যন্ত্র হিসেবে কাজ করে। চিত্র 1-এ ছাঁকুনির সাথে তুলনা কেন করা হয় বলো? খুবই সিম্পল, কিডনি কেমনে ছাঁকুনির কাজ করে পুরাপুরি লিখে দিবে, ঠিক আছে, ওই যে গ্লুমেরুলাস আলট্রাফিল্ট্রেট তৈরি করতেছে ছাঁকুনির মাধ্যমে, তাই না? আচ্ছা, এ বিকল হয়ে গেলে কিভাবে এর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবা? খুবই সিম্পল, পারবা, তাই না? সবগুলো বলে দিবা, ঠিক আছে। ডায়ালাইসিস আর দুইটা বলে দিবা, মেডুলা এগুলো তো একসাথে সব বলা হচ্ছে। আর ভাই অবশ্যই কিডনির চিত্রটা কিন্তু প্র্যাকটিস করবা, ঠিক আছে। কিডনির যে চিত্রটা আছে না, আমি তোমাকে ফার্স্টে বলছি না বৃক্কের চিত্রটা আঁকা লাগবে, ওইটা একটু ভালো করে প্র্যাকটিস করবা। তারপর নেফ্রনের যে চিত্রটা আঁকতে দিলাম না, ওইটা ভালো করে পড়বা। এবং ফাইনালি যে কিছুক্ষণ আগে একটা চিত্র দেখালাম না, ওইটা ভালো করে আঁকবা, যে ডায়ালাইসিসেরটা, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারটা ভাই খুবই ইজি এবং খুবই সিম্পল একটা চ্যাপ্টার, এবং এখান থেকে তো পরীক্ষা কোয়েশ্চেন একটা দিবেই। সো তোমার আমার প্রতি সাজেশন, তোমার প্রতি এই সাজেশনটা থাকবে, তুমি এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ো। এবং আমি যেভাবে বুঝাইছি ইনশাল্লাহ এটার মাধ্যমে তোমার আমি 100% বলবো না, বাট অ্যাটলিস্ট তোমার 90% কিন্তু কভার আপ হয়ে গেছে। এখন জাস্ট যেটা পড়াইছে ওই লাইনগুলো দাগায় দাগায় আবার পড়ো, চিত্র যেগুলো বলছে ওগুলো আবার প্র্যাকটিস করো, দেন তুমি গাইডের মধ্যে সৃজনশীল পারো কিনা চেক করো, দ্যাটস ইট, ঠিক আছে। ইনশাল্লাহ তোমার সাথে পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।